গুরুত্ব বোঝা জানা কেন দরকার বিষয়টা নিয়ে স্যার আলোচনা করেছেন। শুরু থেকে আমাদের যে আমরা ভাবি যে শুধুমাত্র কোনো একটা লক্ষণে হয়তো একটা মেডিসিন আছে, ব্যাপারটা তা নয়। আমাদের এই যে লবণপ্রিয়তা, আমরা যে ন্যাট্রামিউটকে ভাবি, আসলে যে ন্যাট্রামিউট ছাড়া আরো কতগুলো মেডিসিন আছে, সেগুলো আমাদের রেপার্টারি দেখিয়ে নিতে পারে যে আরো কতগুলো মেডিসিন আছে। তাহলে আমাদের সেই জন্য রেপার্টারি জানার দরকার আছে। আমি তো মনে করি তিনটি বিষয় বিশেষত আমাদের অর্গানন, মেডিকা এবং রেপার্টারি, এই তিনটি বিষয় আমরা যদি একেবারে পরস্পর এই তিনটি বিষয়কে আমরা হোমিওপ্যাথরা যদি খুব ভালোভাবে জানি, তাহলে আমার মনে হয় যে হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে আমরা আশানুরূপ সাফল্য লাভ করতে পারি। আমি যেটা মনে করি মেটেরিয়া মেডিকা মানে আমাদের অস্ত্র, এক একটা খুব ভয়ঙ্কর অস্ত্র মেটেরিয়া মেডিকা। আমাদের এই অস্ত্রের ব্যবহার আমরা যদি না শিখি বা সেই বিদ্যাটা যদি না জানি, প্রয়োগ বিদ্যা যে আমাদের অর্গানন, তাহলে যেমন আমরা আমাদের সমস্যা হয়ে যায় চিকিৎসার ক্ষেত্রে। তার পাশাপাশি যে রেপার্টারি, আমাদের যে নির্ভুল প্রয়োগ, সেই জন্য আমরা রেপার্টারি জানবো যে আমাদের এই অস্ত্র বা রেপার্টারি মেটেরিয়া মেডিকার জ্ঞানটাকে, ওষুধটাকে আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি। তার জন্য আমাদের রেপার্টারি জানা প্রয়োজন। এই সঙ্গে সঙ্গে আমরা একটা রোগীর কেস টেকিং করতে গেলে তাকে যে জিজ্ঞাসা করি আমরা, তার যে ধরন, এই জিজ্ঞাসা ক্ষেত্রেও, কেস টেকিং এর ক্ষেত্রে আমাদের রেপার্টারির এইগুলো আমাদেরকে সাহায্য করে। যেমন কখন, কোথায়, এই যে বিষয়গুলো আছে, হ্যাঁ, কারণ তো কন্ডিশন যেটা, তো সেইগুলো সম্বন্ধে সাইড টাইম কন্ডিশন, এক্সটেন্ডিং, এই বিষয়গুলো করে যদি আমরা একটা রোগীকে জিজ্ঞাসাও করি কোনো একটা লক্ষণের ক্ষেত্রে, তো সেই বিষয়টাও আমাদেরকে রেপার্টারি সাহায্য করে এই লক্ষণ সংগ্রহের ক্ষেত্রে আর কি। তো যাই হোক, মোটামুটি এই ফলে রেপার্টারি পাশাপাশি যে তিনটে বিষয় অর্গানন, মেটেরিয়া মেডিকা এবং রেপার্টারি, আমাদের কোনোটাকে বাদ দিয়ে আমরা চলতে পারি না। ফলে আমাদের এই তিনটে বিষয়ের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান যথাযথ হওয়া দরকার আমি মনে করি। তার সঙ্গে সঙ্গে আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, অ্যালাইড যে সাবজেক্ট গুলো আছে সেইগুলো আমাদেরকে জানতে হবে। যাই হোক, স্যারের যারা নতুন বা আজকে এসেছেন, তো একটু পূর্ববর্তী যে রেকর্ডিং আছে সেটা দেখে নেওয়ার জন্য আমি বলবো। আবার রেকর্ডিংটা হয়তো আবার শেয়ার করে দিতে পারবো। তাছাড়া যেটা স্যারের আছে সিট আছে, পিডিএফ সিট আছে, এই রেপার্টারি নিয়ে যে আলোচনা আছে সেই সিটটা আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে রেপার্টারি শিখতে গেলে আর কি। তো এই সঙ্গে সঙ্গে আমি স্যার আলোচনা করে দিয়েছেন আর কি বিষয়গুলো। সাহিত্যিক অধ্যায় নিয়ে আলোচনা হয়েছে, 16টা স্তর নিয়ে আলোচনা হয়েছে, বিষয়গুলো আলোচনা করেছেন স্যার। তো আমাদের বোধহয় আর 2-4 মিনিট আছে হাতে, আমরা 15তে আলোচনা শুরু করব। আমাদের স্যারের পরিচয় আমি এইখানে কয়েক মিনিট একটু বলি। আমাদের স্যার যে আব্দুল খালেক খান স্যার, শ্রদ্ধেয়, ওনার আমি অনেক আগে ক্লাসে একটা পেয়েছিলাম, সেই ক্লাসে আমি জয়েন করেছিলাম, ফলে আমি স্যারকে জানি। এবং আমি স্যারের যেই আলোকবর্তিকা বই আছে, সামান্য দলিল বলতে গেলে আলোকবর্তিকা বইটি, হ্যানিম্যানের সামান্য জীবনী আমাদের সামনে যে তুলে নিয়ে এসেছেন উনি, সেই জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, যে বিভিন্ন জায়গাগুলো আছে সেখানকার ছবি সহ তার যে বর্ণনা, চিত্র সহযোগে যে বইটা আলোকবর্তিকা, আমাদের হোমিওপ্যাথি করতে গেলে হ্যানিম্যান সম্পর্কে আমাদের কিন্তু জানা দরকার। কারণ হ্যানিম্যানকে যদি আমরা না জানি, তাহলে যে তার এই 36টা বছর এই দারিদ্রের সঙ্গে লড়াই করে যে হোমিওপ্যাথিকে প্রতিষ্ঠা করা, ফলে সেইগুলো জানা আমাদের দরকার আছে, আমাদের এই সংগ্রাম হ্যানিম্যানের। তো সেই জন্য আলোকবর্তিকা বইটা আমার কাছে পাথেয় বলে মনে হয়।
হোমিওপ্যাথির ক্ষেত্রে আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। আলোক পত্রিকা বইয়ের লেখক স্যার আব্দুল খালেক খান আমাদের এই রেপার্টারি ক্লাস নেবেন। গত 3টে আলোচনা হয়েছে আমাদের 3টে, তো আর সময় নেই সেইভাবে 2-1 মিনিট। তো স্যারকে অনুরোধ করবো ক্লাসটা শুরু করার জন্য। স্যার, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 2রা জুন 2026 খ্রিস্টাব্দ, 15ই জিলহজ 1447 হিজরি, 19শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, মঙ্গলবার। খান হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ সোসাইটির আয়োজিত এই ক্লাসে আগত সম্মানিত সহকর্মী, অগ্রজ, অনুজ সহকর্মী এবং সম্মানিত চিকিৎসক মহোদয়গণের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমরা ইতিপূর্বে কয়েকটা ক্লাস রেপার্টরির বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসটা আসলে মিনশানুর ভাই এবং আরো কয়েকজন আপনাদের অনুরোধের প্রেক্ষিতে এই ক্লাসটা নতুন শুরু করছি। অনলাইন ক্লাস আমার 6-7 বছর যাবত চলছে, সেটা হলো সকাল 5:45-এ প্রতি বুধবার, শুক্রবার এবং শনিবার এই ক্লাসটা পরিচালিত হতো। কিন্তু মিনশানুর ভাই বলছেন যে এই সময় অনেকেই থাকতে পারেন না, যার জন্য আপনাদের এই ক্লাসটা একদিন আলোচনা হয়েছিল। আলোচনা করার পরে তারপরে আবার বললেন যে না, এটা একটু যদি একদিন একটু আলোচনা হলো তাহলে তো সেটা ফলপ্রসূ হবে না, সেটা ওই একদিনে অনেক কিছুই মনে রাখা যাবে না, বোঝাও যাবে না। আর রেপার্টরি বিষয়টা তো একটু ইলাবোরেটলি না জানলে রেপার্টরি খুঁজে বের করা যায় না। সেজন্য প্রায় ইতিপূর্বে আরো 2-3 দিন আলোচনা হয়েছে, তারই ধারাবাহিকতায় এখন আপনাদের অনুরোধেই সেই আয়োজনটা কন্টিনিউ করতে চাচ্ছি। এখন আপনাদের প্রস্তাবনা হলো যে প্রতি শনিবার এবং মঙ্গলবার বাংলাদেশ সময় 11:30টায়, ইন্ডিয়ান সময় 11টায় আমাদের এই আলোচনাটা শুরু করার জন্য, আলোচনাটা কন্টিনিউ করার জন্য। এবং সেক্ষেত্রে আমি সম্মতি দিয়েছি শুধুমাত্র একটা কারণেই, সেটা হলো সে যত ক্লাস চলেন এবং পরিচালিত হয় সবগুলো ক্লাসই প্রায় মাসিক 1000, 1500 বা 2000 টাকা, বা এককালীন 1000 টাকা, তারপরে 500 টাকা বা 2000, 3000 এরকম টাকা নিয়ে। কিন্তু আমি কোনো টাকা পয়সা নেই না। সেটা একটা মাত্র কারণে আমি ছোট্ট করে, আপনারা সবাই যারা হোমিওপ্যাথির সাথে সংশ্লিষ্ট সবাই নাম বললে চিনবেন এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্বের ক্লাসে আমি ছিলাম, যে 1 ঘন্টার ক্লাস 300 টাকা। 1 ঘন্টার ক্লাস 1 ঘন্টার টাকা, সেই ক্লাসে আমি উপস্থিত ছিলাম। সেই ক্লাসে একজন ডাক্তার, উনি না জানতেই পারেন, অনেক কিছুই আমাদের জানা অজানা থাকবে, এটাই স্বাভাবিক। উনি জিজ্ঞেস করেছিলেন, স্যার শোথ কাকে বলে? তো এই প্রশ্নটার উত্তর দিতে আমার দৃষ্টিকোণ থেকে 10-15 সেকেন্ডের মধ্যে তাকে বুঝিয়ে দেওয়া যেত, বা তারও কম সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়া যেত যে এটার নাম হলো শোথ। কিন্তু উনি বললেন, ও ফাইন, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ক্লাসে ইনশাআল্লাহ আমি একটা শীট তৈরি করব এবং সেই শীটে বিস্তারিত শোথ নিয়ে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা এখানে যারা সবাই জানেন যে শোথ হলো হাতে পায়ে পানি লাগা, বা চোখের নিচে ফুলে যাওয়া, হাতে হাত ফুলে যাওয়া, বা বিশেষ করে প্রেগন্যান্সি পিরিয়ডে যেগুলো হয় আর অন্যান্য সময় হয়। এটা কয়েক সেকেন্ডের ব্যাপার, যে কয়েক সেকেন্ডে এটা বুঝিয়ে দেওয়া সম্ভব। কিন্তু উনি আমাকে একটা ক্লাস নেবেন, সেই ক্লাসে হয়তো আরো 15 থেকে 20,000 বা 30,000 টাকা পাবেন উনি। সেই দিন থেকে আমি উনার ক্লাস আর জীবনে আর উনার ক্লাসে কখনো যাইনি। এবং আমি প্রতিজ্ঞা করেছি যে আমি যে কয়েকদিন
আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি যেটুকুন জানি অকাতরে সবার মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা করব। এবং সেই দৃষ্টিকোণ থেকেই আমি মনে করি যে আমি যে কয়েকটা দিন বেঁচে আছি, যে কয়েকটা দিন শ্বাস প্রশ্বাস চলবে, ভালো যে কথাগুলো, ন্যায়ের পক্ষে যে কথাগুলো, সৎ কাজের জন্য যে উৎসাহটা, সেটা আমি ইনশাল্লাহ দিতে চেষ্টা করব। যদি না দেই, সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে এবং সৃষ্টিকর্তার নিবদ্ধতা থাকতে হবে। এবং হোমিওপ্যাথিতে যারা অনৈতিক পথে আছে তাদেরকে নৈতিক পথে আনার জন্য যদি আহ্বান না জানাই, আমন্ত্রণ না জানাই, সেজন্য আমার দায়বদ্ধতা রয়ে গেছে। এবং সে কারণেই আপনাদের এই অনুরোধও আমি উপেক্ষা করিনি। আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে যতদিন আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি যেটুকুন জানি, প্রতি শনিবার এবং মঙ্গলবার ইনশাল্লাহ বাংলাদেশ সময় 11:30টায় আপনাদের সামনাসামনি হব। আপনারা যদি ইনশাল্লাহ আমাকে আহ্বান জানান। তো প্রেক্ষাপটটা একটু সংক্ষেপে বললাম। তো এখানে একটা কথা ছোট্ট করে বলে নেই, চোখ মনের কথা বলে, সবাই চোখের ভাষা বুঝতে পারে না। প্রাণের সাথে যার প্রাণের মিল আছে, টান আছে, কেবল তারাই একে অপরের চোখের ভাষা বুঝতে পারে। তো সুতরাং আমি আপনার চোখের ভাষা, মনের ভাষা যদি না বুঝি, আপনি আমার মনের ভাষা যদি না বুঝেন, অর্থাৎ আমাদের সাথে তো ভক্তি শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক যদি বন্ধুত্বের বাঁধনে যদি বাঁধনে না পারি, তাহলে আমার কথাও আপনি বুঝবেন না, আপনার কথাও আমি বুঝবো না। আর আমি মনে করি আমরা এখানে সমবেত হয়েছি, তার অর্থ এই যে আমরা প্রত্যেকের ভক্তি শ্রদ্ধার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হব এবং আমরা প্রত্যেকেই নির্দ্বিধায় নিঃসংকোচে আমাদের নিজের কথাগুলো, নিজের অজানা অভিজ্ঞতাগুলো, নিজের কিছু অভিজ্ঞতাগুলো আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করব। আর যদি সেইটা করতে পারি, হৃদয় খুলে মন খুলে আমরা যদি কথাবার্তা বলতে পারি, তাহলে আমাদের একের অভিজ্ঞতা আর একজন শেয়ার করব। আমাদের সম্মিলিত জ্ঞান ভান্ডারে আমাদের জ্ঞান ভান্ডার অবশ্যই সমৃদ্ধ হবে। অন্তত আমি বুঝতে পেরেছি, আমি 30 বছর আগে যখন এই পেশার সাথে সম্পৃক্ত ছিলাম, তখন যেমন ছিলাম, তারপরে আমার যত হাজার হাজার দেশ বিদেশের হাজার হাজার চিকিৎসকের সাথে পরিচিত হবার সুযোগ হয়েছে, সেই সুযোগের প্রেক্ষিতে আমি কিছুটা হলেও আমার জ্ঞান ভান্ডার উন্নত হয়েছে। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক যত দৃঢ় হবে, আমাদের জ্ঞানের ভান্ডার তত সমৃদ্ধ হবে। এবং সেই দৃষ্টিকোণ নিয়েই আমাদের এই পথ চলা। ও পরম করুণাময় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে যেন আদর্শ হোমিওপ্যাথি হিসেবে গড়ে তোলার সুযোগ, তৌফিক এবং অনুভূতি দান করেন, এই প্রার্থনা রেখে আমাদের আজকের রেপার্টরি আলোচনার দিকে চলে যাচ্ছি। রেপার্টরির বেসিক বিষয়গুলো নিয়ে ইতিপূর্বে কয়েকদিন আলোচনা হয়েছে, যার জন্য আজকে বেসিক বিষয়গুলো নিয়ে আর যাব না। তবু তারপরে আপনারা আজকে যারা নতুন আছেন, আপনাদের কারো কাছে যদি মনে হয় যে না আসলে কিছুই বুঝতে পারছি না, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে এবং আপনি শীট যেটা দেয়া আছে মিনসানুর ভাই দিয়েছেন, বা ওনার সাথে যোগাযোগ করলে আপনারা আমার সাথে যে কোনো সময় কথা বলবেন। আমি চেষ্টা করব, আমার যদি ব্যস্ততা না থাকে, অবশ্যই আপনারা যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করব, স্পষ্টায়ন করতে চেষ্টা করব। কারণ আমার একটা কথা আপনারা যদি না বোঝেন, সেটার আমি মনে করি ব্যর্থতাটা সম্পূর্ণই আমার, কারণ আমি আপনাদেরকে বুঝাতে পারিনি। সেজন্য একবার দুইবার যদি প্রয়োজন হয়, যতবার দরকার হয় ততবার আমি আলোচনা করব। সেজন্য নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা বলবেন। এবং একেবারে যদি বলতে পারেন যে স্যার আমি এটা জানি না, তাহলে আপনি শিখবেন। আর যদি বলতে ইতস্তত থাকে, সন্দেহ থাকে, সংশয় থাকে, কোনো জড়তা থাকে, তাহলে কিন্তু সারা জীবনেও আপনার সেটা শেখা হবে না। আর আমরা এখানে সবাই শিখতে এসেছি, সুতরাং নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা সবাই সকলের মনের একান্ত কথাগুলো অবশ্যই শেয়ার করব। আমরা এখন আলোচনা করতে যাচ্ছি যে রেপার্টরিতে যে 16টা স্তর আছে, যে 16টা স্তরে রেপার্টরি যে রুব্রিক গুলো সাজানো আছে, সেই 16টা স্তরের যে সন্নিবেশনটা, স্তরের যে সজ্জাক্রমটা, সেটা আমরা যে যত বেশি স্পষ্ট ভাবে বুঝবো, পরিষ্কার ভাবে বুঝবো, আমরা একটা রুব্রিক তত দ্রুত ফাইন্ড আউট করতে সক্ষম হব। সেজন্য আমরা ইতিপূর্বে 16টা স্তর নিয়ে আলোচনা করেছি। সেই 16টা স্তর শুধু সংক্ষেপে একটু বলে তারপরে আমি রুব্রিক ফাইন্ড আউটের যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসে চলে যাব। আমাদের 16টা স্তর হলো:
সর্বপ্রথম এই 16টা স্তরে রুব্রিকগুলো সাজানো আছে। প্রথম সাজানো আছে যে সাধারণ রুব্রিকগুলো, সাধারণ সমগ্র অঙ্গ। আমি এটা প্রথমে চারটে ভাগে ভাগ করেছি, যেটা হলো সাধারণ 1 নম্বর সাধারণ সমগ্র অঙ্গ, 2 নম্বর সাধারণ অঙ্গের অংশবিশেষ, 3 নম্বর চরিত্রগত সমগ্র অঙ্গ, 4 নম্বর চরিত্রগত অঙ্গের অংশবিশেষ। এই 4টা ভাগে ভাগ করা আছে। একটা চ্যাপ্টারে যখন যাব, সেই চ্যাপ্টারে গিয়ে তখন সেই চ্যাপ্টারে প্রথম আমরা যে রুব্রিকটা পাবো, সেই রুব্রিকটা এই 4টে ভাগে ভাগ করানো আছে। তারপরে আবার এই প্রত্যেকটাকে আবার 4টে করে ভাগে ভাগ করা আছে, সেটা হলো সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং। তাহলে সাধারণ সমগ্র অঙ্গের 4 ভাগ, সাধারণ অঙ্গের অংশবিশেষের 4 ভাগ, 8 ভাগ, সাধারণ চরিত্রগত অঙ্গের অংশবিশেষে সমগ্র অঙ্গের 4 ভাগ, 12 ভাগ, আর চরিত্রগত অঙ্গের অংশবিশেষের 4 ভাগ। এই হলো 16 ভাগ, অর্থাৎ 16টা ভাগ বা 16টা স্তরে রুব্রিকগুলো সুন্দর করে সাজানো আছে। এই ব্যাপারে আপনারা যারা নতুন আছেন বা যারা এই 16টা স্তর সম্পর্কে আলোচনা শুনেননি, আপনাদের নিকট একটু অস্বস্তি বোধ হতে পারে বা কোনো আনন্দ পাচ্ছেন না, কোনো উপলব্ধি পাচ্ছেন না, ভালো লাগছে না, আপনার কাছে খুব কঠিন মনে হচ্ছে। এটা কোনো বিষয় না, এটা সময়ের ব্যবধানে অবশ্যই আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন। আর যতদিন পর্যন্ত আপনি এটা বুঝতে না পারছেন, ততদিন পর্যন্ত রেপার্টরি শেখার জন্য আপনার মনের আগ্রহটা তৈরি হবে না। অথচ রেপার্টরি ব্যতীত প্রপার মেডিসিন সিলেক্ট করা অধিকাংশ চিকিৎসকের পক্ষেই সম্ভব নয় বলেই মনে করি। সেই দৃষ্টিকোণ থেকে রেপার্টরি শিখতে হবে, এবং রেপার্টরি যতক্ষণ পর্যন্ত আপনার এই রিয়েলাইজেশনে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে কঠিন মনে হবে। কিন্তু বাস্তবে রেপার্টরি তত বেশি কঠিন না, কিন্তু আপনাকে চেষ্টা করে যেতে হবে। আপনার চেষ্টা থাকলে রেপার্টরি থেকে একটা রুব্রিক ফাইন্ড আউট করা খুব কঠিন কিছু বিষয় না। আমরা সর্বপ্রথম একটা রুব্রিক বের করব যে উত্তেজনামূলক সংবাদ হতে উদরাময়। একটা রোগী এসে বলল যে তার কোনো একটা খুব আনন্দের সংবাদ, খুব এক্সাইটমেন্টের পূর্ণ একটা সংবাদ শোনার পর থেকে তার উদরাময় হয়ে গেছে। তাহলে আমরা এই রুব্রিকটা, এই রোগীর এই রুব্রিকটা, এই লক্ষণটা আমরা কোথায় খুঁজে পাবো? ফার্স্ট একটু কাইন্ডলি যদি কেউ বলেন যে এই রুব্রিকটা আমরা প্রথম আমাদের আইডেন্টিফাই করতে হবে যে চ্যাপ্টারটা কোথায়, কোন চ্যাপ্টারে পাবো। আপনাদের যদি কারো নলেজে থাকে, কারো যদি মনে পড়ে, তাহলে একটু কাইন্ডলি শেয়ার করতে পারেন। একটু কাইন্ডলি বলেন যে আমরা কোন চ্যাপ্টারে যাব। আপনারা কেউ কি বুঝতে পেরেছেন? একটু পুরনো যারা আছেন তারা তো বুঝবেন যে অন্তত এই চ্যাপ্টারে এটা যাওয়া উচিত। উদরাময়, দ্যাট মিন্স ডায়রিয়া। ডায়রিয়া আমাদের কোন চ্যাপ্টারের আন্ডারে? হ্যাঁ, বলে ফেলেন। জি বলুন। এটা আমরা যদি যাই, তাহলে আমরা রেকটাম, ডায়রিয়া, এক্সাইটমেন্ট। ইয়েস, রাইট। হ্যাঁ, এটা আমাদের রেকটাম, ডায়রিয়া। আচ্ছা, রেকটাম, ডায়রিয়া আমাদের প্রধান রুব্রিক পেয়ে গেলাম। কিন্তু ডায়রিয়া যখন আমরা প্রধান রুব্রিক পেয়ে গেলাম, আমরা এই ডায়রিয়া প্রধান রুব্রিকে ধরুন শুরু হয়েছে ডায়রিয়া যে রুব্রিকটা, এই রুব্রিকটা শুরু হয়েছে 609 নম্বর পৃষ্ঠা থেকে। এইটা শেষ হয়েছে 615 নম্বর পৃষ্ঠায়। তাহলে এই 609 পেজে শুরু হলো, 615 পেজে শেষ হলো। তাহলে এখানে যে রুব্রিক গুলো আছে, সেই রুব্রিক গুলোর মধ্যে থেকে যদি একটা একটা করে লাইন আমি খুঁজতে যাই, তাহলে তো আমার এখানে প্রায় 1 ঘন্টা পার হয়ে যাবে। তাহলে এই 1 ঘন্টা ভরে তো একটা রুব্রিক খুঁজে কোনোদিনও প্রপার মেডিসিন বের করা কোনোদিনও সম্ভব না। এবং সেজন্যই আমাকে জানতে হবে যে এই যে ডায়রিয়া প্রধান রুব্রিকটা পেলাম, এই প্রধান রুব্রিকটার
যে 16টা স্তরে আমি বলেছি না যে 16টা স্তরে সাজানো আছে। 16টা স্তরের প্রথম বলেছি যে সাধারণ সমগ্র অঙ্গ। তাহলে এটা হলো সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিক আছে। এই সাধারণ সমগ্র অঙ্গের মধ্যে আবার 4টে ভাগ আছে। সে 4টে ভাগ কি? সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং। মানে সময়, পার্শ্ব, সময়, কারণ এবং বিস্তৃতি। তাহলে এইটা হলো উত্তেজনামূলক সংবাদ হতে ডায়রিয়া, তাই না? তাহলে আমরা এটা কি সাইড, টাইম, কন্ডিশন না এক্সটেন্ডিং, কোনটার মধ্যে পড়ে? এক্সটেন্ডিং স্যার। না না, এটা এক্সটেন্ডিং না, এটা হলো কন্ডিশন। কারণ উত্তেজনামূলক সংবাদ হতে, এটা হলো কারণ। আসলে ডায়রিয়া হওয়ার একটা কারণ এটা আপনার এটা কিছুই না। আপনি বলেছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। কারণ এটা আমারও এখনো মিসিং হয়, তো সুতরাং মিসিং হবেই, যে প্রপার বুঝতে পারবেন না, এইরকম বলতে বলতে বুঝে ফেলবেন। এটা হলো কারণ। তাহলে আমরা যে বলেছি যে 4টে এই রুব্রিকের 16টা স্তর আছে, 16টা স্তরের প্রথমটায় আমরা আসি। প্রথমটার এখানে আমরা যে সাধারণ সমগ্র অঙ্গ, সাধারণ সমগ্র অঙ্গের মধ্যে আবার আছে 4টে ভাগ, তার মধ্যে যে সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং। তাহলে এই ডায়রিয়াটা শুরু হয়েছে 609 পৃষ্ঠায়। তাহলে আমরা এই সাইড যেটা আছে, সাইড এখানে নেই, সাইড পার হয়ে গেছে, সাইড এখানে নেই, কারণ সাইড সবটা থাকবে না। তারপরে আছে টাইম পার হয়ে গিয়ে কন্ডিশন যেখানে শুরু হয়েছে আমরা সেখান থেকে খুঁজবো, কারণ এটা হলো তো কারণগত কন্ডিশন। তাহলে কন্ডিশন শুরু হয়েছে 610 পৃষ্ঠায়। দেখেন 610 পৃষ্ঠায়। আচ্ছা, 610 পৃষ্ঠার ডান কলামের নিচে দেখেন টাইম শেষ হয়ে গেছে 5 to 6 AM। আপনারা রেপার্টরি যারা নিয়ে এসছেন তারা একটু কাইন্ডলি দেখেন, এটা বুঝতে চেষ্টা করেন, তাহলে পরবর্তীগুলো খুঁজতে আমাদের জন্য সহজ হবে। আর আপনারা একটু কাইন্ডলি সাউন্ড দিবেন যে হ্যাঁ আপনারা পেয়েছেন বা পাননি। 610 পৃষ্ঠা ডান কলামে দেখেন যে টাইম যেখানে দেয়া আছে এই মিডনাইট, বিফোর, আফটার, তারপরে এখান থেকে 5 to 6 AM পর্যন্ত দেয়া আছে। পেয়েছেন কিনা? এটা আমি যদি রেপার্টরি থেকে আমি শীটটা বের করে দেই, তাহলে আপনাদের যে প্র্যাকটিসটা সেই প্র্যাকটিসটা হবে না। সেজন্যই আমি আপনাদের রেপার্টরি বের করতে বলছি। রেপার্টরি বের করতে আপনি যদি বের করতে পারেন তাহলে এটা পরবর্তীতে অন্য জায়গায় যে কোনো সময় আপনার একটা রুব্রিক যখন বের করতে বলা হবে নতুনটা, তখন এই প্র্যাকটিসটা আপনার কাজে দেবে, আপনি খুব দ্রুত সেখানে চলে যেতে পারবেন। সেজন্যই আমি আপনাকে, আপনারা 610 পৃষ্ঠা পেয়ে সবাই বের করেছেন নিশ্চয়ই? জি স্যার। আচ্ছা, 610 পৃষ্ঠার নিচ থেকে ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান কলামের নিচ থেকে 15তম লাইনে যান। দেখেন লেখা আছে অ্যাসিডস আফটার। হ্যাঁ স্যার, লেখা আছে। আচ্ছা, থ্যাংক ইউ। এভাবে একটু কাইন্ডলি সাউন্ড দেবেন, তাহলে আমার বলতে সুবিধা হবে। অ্যাসিডস আফটার লেখা আছে, এই অ্যাসিডস আফটার এইখানে শুরু হলো আমাদের কন্ডিশন, আর উপরে হলো আমাদের টাইম। টাইমের মধ্যে যদি বলতাম যে দুপুর বেলা ডায়রিয়া, তাহলে আমরা দুপুরের টাইম যেখানে আছে সেখানে চলে যেতাম। তাহলে যদি বলতাম যে সকালে, তাহলে সকালে একেবারে টাইম যেটা আছে একেবারে শুরু যায়, ডায়রিয়া যেখানে শুরু হয়েছে সেখানে অপর পৃষ্ঠায় সকালে চলে যেতাম। তাহলে আমরা যে এই 4টা পার্ট এখানে আছে সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং, এটা যেহেতু আমরা জানি এই সিরিয়ালি আছে, সেজন্য আমরা টাইমটা পার হয়ে কন্ডিশনে চলে আসলাম। আচ্ছা, কন্ডিশনে যখন চলে আসছি, অ্যাসিডস ফ্রম এখান থেকে কন্ডিশন শুরু হয়েছে, বাট কন্ডিশনেরও তো ধরেন 20টা, 30টা, 40টা, 50টা, 100টা বা 200টা রুব্রিক থাকতে পারে। তাহলে এই কন্ডিশনেরও যদি 30টা লাইন আমি খুঁজতে যাই, 50টা লাইন খুঁজতে যাই, তাহলে আমার অনেক সময় লাগবে। কিন্তু আমরা জানি যে এই সবগুলো বিষয় আমাদের ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো থাকে।
তাহলে আমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে যে আমি যে রুব্রিকটা বের করতে বলেছি সেই রুব্রিকটার প্রথম অক্ষরটা কি। তার মানে হলো উত্তেজনামূলক সংবাদ হতে, তার মানে উত্তেজনামূলক সংবাদের ইংরেজি হলো এক্সাইটিং নিউজ। এক্সাইটিং নিউজ, এক্সাইটিং নিউজের বাংলা হলো উত্তেজনামূলক সংবাদ। তাহলে এক্সাইটিং এর প্রথম অক্ষর কি? ই, তাই না? হ্যাঁ স্যার। প্রথম অক্ষর যেহেতু ই, তাহলে এই দেখেন এখান থেকে 610 পৃষ্ঠায় এ দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে শেষ হলে বি, বি দিয়ে শেষ হলে সি, সি দিয়ে শেষ হলে ডি, ডি দিয়ে শেষ হলে ই। তারপরে আপনি ডি পার হয়ে যেখানে ই যেখানে শুরু হয়েছে সেখানে আপনি চলে যাবেন। সেখানে গিয়ে দেখবেন যে এক্সাইটমেন্ট নিউজিং, এক্সাইটিং নিউজিং, নিউজ ফ্রম। দেখেন এটা আপনি পাবেন, আমি এবার বলে দিচ্ছি, কিন্তু আপনারা এইভাবে খুঁজে পাবেন যে 612 পৃষ্ঠার ডান কলামের 1 2 3 4 5 6 7 8 9 10 11তম লাইনে, 612 পৃষ্ঠার ডান কলামের 11তম লাইনে দেখেন আছে হলো এক্সাইটিং নিউজ। হ্যাঁ স্যার, পেয়েছি। আচ্ছা দেখেন, এখন আমরা এই স্তরগুলো যদি আমরা ক্লিয়ার ধারণা থাকে তাহলে দেখেন এইটা খুঁজে পাওয়া আমাদের জন্য একেবারে কয়েক সেকেন্ডের ব্যাপার। কিন্তু যদি আমার সেই ধারণা না থাকে তাহলে এটা 1-2 ঘন্টায়ও খুঁজে পাবো না। আপনারা এটুকু বুঝতে পেরেছেন কিনা যে এই স্তরটা যদি আমার ক্লিয়ার ধারণা না থাকে তাহলে খুঁজে পেতে 2-3 ঘন্টা যেখানে লাগবে সেখানে আমি কয়েক সেকেন্ডের মধ্যে পেয়ে যাব। জি স্যার। আচ্ছা, এবার সবাই কি পেয়েছেন? আপনারা যদি না পান তাহলে একটু কাইন্ডলি শেয়ার করবেন, যে সাউন্ড দেবেন যে হ্যাঁ পেয়েছি বা পাননি। আর বুঝতে না পারলে অবশ্যই নির্দ্বিধায় নিঃসংকোচে বলবেন, কারণ এখানে আমরা সবাই একজন একজনের আত্মার আত্মীয়, সুতরাং এখানে লজ্জা শরম কিছুই নেই। আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে বলবেন, আমরা শেখার জন্য এসেছি। পেয়েছি স্যার, পেয়েছি। আচ্ছা, তাহলে আমরা এখন ঠিক এই চ্যাপ্টারেই আবার আর একটা রুব্রিক বের করতে বলবো, যাতে আপনাদের এইটা বের করতে সহজ হয় এবং এই স্তরগুলো বোঝা একটু ইজি হয়। আমরা এখন বের করব যে দুর্বলতা ব্যতীত উদরময়। উদরময়ে অনেক সময় দুর্বলতা থাকে, আবার অনেক সময় দুর্বলতা থাকে না। দুর্বলতা ব্যতীত উদরময়, তার অর্থ হলো এটাও কিন্তু আমরা কন্ডিশন। এখন শুধু বের করতে হবে যে এই কন্ডিশনের মধ্যেই আমরা চলে আসছি, এই কন্ডিশনে দুর্বলতা ব্যতীত এর ইংলিশটা কি হবে এবং সেই ইংলিশটার প্রথম অক্ষর কি হবে, সেই প্রথম অক্ষরটা ধরে আমরা এখানে যেমন ই দিয়ে বের করছি যে এক্সাইটিং নিউজ ফ্রম, ঠিক তদ্রূপ ওইটা প্রথম অক্ষরটা কি সেই প্রথম অক্ষরটা ধরে আমরা সেখানে চলে যাব। সেজন্যই কাছাকাছি রুব্রিকটা দিয়েছি, যাতে আপনাদের এটা বুঝতে সহজ হয়, আপনাদের বের করতে সহজ হয়। উইকনেস উইদাউট। জি জি, উইকনেস উইদাউট। weakness without, that means weakness without, that means আমাদের প্রথম অক্ষর হলো ডব্লিউ। তাহলে এই কন্ডিশনের একেবারে শেষের দিকে চলে যেতে হবে, ডব্লিউ যেহেতু একেবারে শেষের ওয়ার্ড, শেষের অ্যালফাবেট। দেখেন একেবারে শেষের দিকে গিয়ে উইকনেস উইদাউট। হ্যাঁ, এবং আমরা এইখানে এইগুলো আপনাদের অনেকের কাছে একটু কষ্টকর মনে হবে, আর একটু কষ্টকর মনে হলে সেইটা আপনার এইটার যে খুঁজে পাবার যে আনন্দটা, সেই আনন্দটা রিয়েলাইজেশনটা আপনারা ততটুকু বুঝতে পারবেন না। যতদিন পর্যন্ত এই আনন্দের অনুভূতিটা
না বুঝতে পারবেন ততদিন পর্যন্ত আপনার কাছে রেপার্টরিটা কঠিন মনে হতে পারে। কিন্তু যখনই আপনি বুঝে ফেলবেন যে একটা রুব্রিক, একটা রোগী, একটা লক্ষণ বলার সাথে সাথে আপনি এই 1423 পৃষ্ঠার এই কেন্ট রেপার্টরি এক বাক্যে কয়েক সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারছেন, তখনের যে আনন্দ, তখনের যে ভালো লাগা, তখনের যে রেপার্টরি পড়ার আগ্রহ তৈরি হবে, সেইটা হয়ে গেলে তারপরে দেখবেন যে আপনি ইচ্ছা করেই সারা দিনের মধ্যে ইচ্ছা করে, কোনো কাজ না থাকলে ইচ্ছা করে আপনি রুব্রিক খুঁজে বের করতে পারেন। আচ্ছা এটা খুঁজে বের করতে পারি কিনা, আচ্ছা এটা পাই কিনা, আচ্ছা ওই দিনে ওই রুগীটা এই কথা বলেছিল এটা খুঁজে পেলাম না কেন। এই আনন্দটা পেতে আপনার একটু কষ্ট করতে হবে। আসলে তো পরিশ্রম না করলে তার সফলতাও আসে না, সেজন্য পরিশ্রম আপনাকে করতেই হবে। আর চলার পথে অনেক বাধা বিপত্তি পেরিয়েই আমাদেরকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যেতে হবে। আর ভালো কাজের জন্য আমাদেরকে একটু কষ্ট স্বীকার না করলে ভালো কাজের সে সুফল পাওয়া যায় না। আচ্ছা তাহলে আমরা এখন, জি বলেন, জি বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। স্যার আমি একটা সমস্যায় পড়ছি বলতে, কেন্ট রেপার্টরিতে স্নান করতে পছন্দ বা স্নান করতে চায়, ডিজে টু বাথ এই রুব্রিকটা পাবো কিনা মানে সন্দেহ করতেছি। স্নান করতে চায়, স্নান করা পছন্দ, এটা কোন চ্যাপ্টারে থাকতে পারে বলুন তো? বলুন তো আপনি যে কোন চ্যাপ্টারে থাকে, আপনি একটা অনুমান করুন যে হ্যাঁ এই চ্যাপ্টারে থাকার সম্ভাবনা আছে। স্যার জেনারেলিটিজে হইতে পারে, জি, মাইন্ডে হইতে পারে, মাইন্ড। এটা আমাদের রেপার্টরির একটা জেনারেল একটা নিয়ম আছে যে আমরা মনের ব্যাপার, আপনি ঠিকই বলেছেন যে হ্যাঁ মনে থাকতে পারে, কিন্তু এটা মাইন্ড চ্যাপ্টারে নেই। এটা আছে হলো সাধারণত আমরা চ্যাপ্টার যখন খুঁজবো, যখন খুঁজে পাবো না, তখন আমাদের আরেকটা অপশন আছে, জেনারেলিটিস একটা চ্যাপ্টার আছে, জেনারেলিটিসে কি পাবেন, জেনারেলিটিসে গিয়ে দেখেন বাথিং ড্রেড অফ, স্নানে ভয়, দেখেন জেনারেলিটিস 1345 পৃষ্ঠায় একটা রুব্রিক আছে। আবার বাথিং অ্যামেলারেশন, এটার মধ্যে আর স্নান করতে পছন্দ, এটার মধ্যে পার্থক্য আছে না স্যার? এটা তো হ্যাঁ, ওই যে পছন্দের ব্যাপারটা আপনার ইসে থাকবে, ওই মাইন্ডে থাকতে পারে যে স্নান করা পছন্দ, এরকম পছন্দ। আবার একই রুব্রিক 2-3টে চ্যাপ্টারেও থাকতে পারে, একই রুব্রিক 2-3টে চ্যাপ্টারে থাকতে পারে। সেজন্যই আপনার প্রথম হবে, আমরা যখন একটা রুব্রিক বলবো তখন চ্যাপ্টারটা কি, আগে চ্যাপ্টারটা আইডেন্টিফাই করতে হবে, এবং চ্যাপ্টারটা আইডেন্টিফাই করার মূল বেসিক বিষয়টা হলো সেই চ্যাপ্টারটা কি সংক্রান্ত, কি কি এখানে থাকবে, এই বিষয়গুলো আমাদের একটু বেসিক ধারণা থাকতে হবে, তাহলে আমরা সেইটা বের করতে পারবো। আচ্ছা এখন আমরা তাহলে আবার নেক্সট আর একটা রুব্রিক বের করতে চলে যাই। আমরা এর পরের রুব্রিকটা বের করি যে আমরা এর পরের রুব্রিকটা বলি গর্ভস্রাব উত্তেজনা হেতু। গর্ভস্রাব এটার চ্যাপ্টারটা কি হবে? আমরা তো সবাই বুঝতে পেরেছি, জেনেটিলিয়া ফিমেল জেনেটিলিয়া, ইয়েস রাইট, গর্ভস্রাব। তাহলে আমরা গর্ভস্রাব ফিমেল জেনেটিলিয়া, তাহলে আমাদের প্রধান রুব্রিকটা কি হবে? অ্যাবর্শন, ইয়েস, অ্যাবর্শন গর্ভস্রাব। তারপরে আমরা কি বলেছি? উত্তেজনা হেতু। তাহলে এটা আমরা কি সাইড না টাইম না কন্ডিশন না এক্সটেন্ডিং? কন্ডিশন, ইয়েস কন্ডিশন। তাহলে আমরা অ্যাবর্শন যেখানে আছে, তাহলে অ্যাবর্শন এ যেহেতু প্রথম অক্ষর, তাহলে আমরা চ্যাপ্টারে প্রথমেই পেয়ে যাব। তাহলে জেনেটিলিয়া ফিমেলে যাব, তারপরে প্রথমেই পেয়ে যাব, তারপরে
এর সাইড টাইম, যেহেতু এটা অ্যাবর্শনের সাইড আর টাইম থাকবে না, এটা সরাসরি আসে হলো কন্ডিশনে গিয়ে এক্সাইটমেন্ট একেবারে সরাসরি পেয়ে যাব। দেখেন একেবারে দ্রুতই আমরা পেয়ে যাব। দেখেন জেনিটালিয়া ফিমেলে প্রথমেই পেয়ে যাবেন। পেয়েছেন কিনা? সবাই কি পেয়েছেন? না স্যার। মানে আপনি কোথায় আছেন তাহলে বলুন। না পেলে আপনি কাইন্ডলি আমার পৃষ্ঠা নাম্বারটা বলবেন যে আমি এখানে আছি, তাহলে আমি সেখান থেকে আপনি কিভাবে যাবেন সেই টেকনিকটা আমি বলে দেবো, তাহলে আপনি এই প্র্যাকটিসটা হয়ে যাবে, পরবর্তীতে একাই খুঁজে বের করতে পারবেন। স্যার 714 নাম্বার আছে। 714তেই আছে। দেখেন 714 নিচের থেকে জেনিটালিয়া ফিমেল শুরু হয়েছে। জেনিটালিয়া ফিমেল শুরু হলে বাম কলামের ডান কলামেই দেখেন একেবারে কন্ডিশন শুরু হয়েছে, এবং কন্ডিশনের প্রথম রুব্রিকটাই এক্সাইটমেন্ট, এবং একমাত্র মেডিসিন জেলসেমিয়াম সেম্পারভাইরান্স। জেলস হলো একমাত্র মেডিসিন এবং ফার্স্ট গ্রেডের মেডিসিন। এবং উত্তেজনা থেকে অ্যাবর্শন, এটা আপনি এখন বুঝতে পারবেন যে রেপার্টরি থেকে মেডিসিন সিলেকশন করতে গিয়ে আমাদের কত গুরুত্বপূর্ণ সহযোগিতা করে, যে এখানে একমাত্র ফার্স্ট গ্রেডের মেডিসিন জেলসেমিয়াম। আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে মেডিসিনটা অ্যাপ্লাই করতে পারেন রোগীর ক্ষেত্রে যদি এই উত্তেজনা থেকে গর্ভস্রাব হয়ে থাকে। তবে আমি আপনাদের রিকোয়েস্ট করব, সিঙ্গেল মেডিসিন ফার্স্ট গ্রেডের হলেও আপনি আপনার নিজের আত্মবিশ্বাস দৃঢ় করার জন্যে আপনার আত্মবিশ্বাস দৃঢ় করার জন্যে আপনি এই পেশেন্টকে জেলসেমিয়ামের আর 2-4টে লক্ষণ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ রুব্রিক জিজ্ঞেস করবেন, দেখবেন যে অবশ্যই মিলে যাবে, অবশ্যই মিলে যাবে। কারণ হলো ডাক্তার জেমস টাইলার কেন আপনার চেয়ে অনেক অনেক বেশি মেধাবী ছিলেন, যার জন্য এই 200-250 বছর পরেও আমরা তার সেই রেপার্টরি এখনো আমরা প্র্যাকটিস করছি। রেপার্টরি আমরা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করে যথেষ্ট সুফল পাচ্ছি। সেজন্যই উনি যেটা লিখেছেন সেটা 100% সত্য। যখন আপনার মধ্যে দৃঢ়তা এতটাই স্ট্রং হবে যে না এই মেডিসিনে কাজ করবেই, তখন আপনি পেশেন্টের সাথে ঠিক ওই ভলিউমেই কথা বলার শক্তি সাহসটা পাবেন। আর অ্যাজ এ রিজাল্ট আপনার ভলিউমের প্রেক্ষিতে আপনার আত্মবিশ্বাসের দৃঢ়তার কারণে পেশেন্টের মেন্টাল স্ট্রংনেসটা তখন তৈরি হবে, যে পেশেন্ট মানসিকভাবে শক্তিশালী হয়ে যাবে, যে না আমি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। আর আমরা তো সেই ভাইটাল ফোর্সেরই চিকিৎসা করি। আপনি যদি আপনার চেম্বারে আসার পরে আপনি আপনার পেশেন্টের যদি মানসিক দৃঢ়তা তৈরি করে দিতে পারেন, মানসিক স্ট্রংনেস তৈরি করে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার ওষুধে যে দ্রুত রেজাল্ট চলে আসবে। এবং পেশেন্ট পেশেন্ট যখন আসলো এবং পেশেন্ট যখন গেল, আপনার সাথে আধা ঘন্টা কথা বলেছি, এই আধা ঘন্টার মধ্যে তাকে মানসিকভাবে তৈরি করে দিতে হবে যে না আপনার হোমিওপ্যাথি ওষুধ যেটা আছে সেই ওষুধ তার প্রপার সিলেকশন হয়েছে এবং সেই ওষুধ তার আরোগ্য এনে দিতে পারবে। এই মানসিকতা তৈরি করে দিতে হবে। সেজন্যই ওই যে প্রায়ই বলে থাকি যে একটা গানের একটা কলি, যদি আরেকটু সময় পেতাম কাছে আসবার, ভালোবাসবার, সুখে ভাসবার, চোখের দুয়ার দিয়ে মনের গভীরে আসবার। একজন চিকিৎসকের
রোগীর চোখের দিকে তাকিয়ে তার মনের গভীরের কথাগুলো রিয়েলাইজ করার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। তার অর্থ ডাক্তার কনস্ট্যান্টাইন হেরিং যেটা বলেছেন যে অবজারভেশন পাওয়ার, আমাদের অবজারভেশন পাওয়ার, পর্যবেক্ষণ ক্ষমতা আমাদের অত্যন্ত তীক্ষ্ণ হতে হবে, অত্যন্ত তীব্র হতে হবে। আমরা যদি রোগীর এই অবস্থাটা রিয়েলাইজেশনে নিয়ে আসতে না পারি তাহলে কিন্তু আমরা ব্যর্থ হব। বিকজ কোনো ক্ষেত্রে রোগী কিন্তু সত্য কথাটা প্রকাশ করতে অনেক ক্ষেত্রে অলসতার কারণে, অনেক ক্ষেত্রে মান সম্মানের কারণে, অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে সে প্রকাশ করতে চায় না। যেমন যদি আপনার ইয়াং কোনো পেশেন্ট হয় এবং সে যদি প্রেম ঘটিত কোনো ব্যাপারে ন্যাট্রামিউরের রোগী হয় অথবা ইগনেশিয়ার রোগী হয়, সে হয়তো অনেক বিষয় ওভারলুক করে যেতে পারে, অনেক কিছু অ্যাভয়েড করে যেতে পারে, কিন্তু তার চোখের দিকে আপনি তাকাবেন, তার চোখের দিকে তাকিয়ে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ এই কথাটা সে মিথ্যা উত্তর দিয়েছে। সেইটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি প্রপার রোগীলিপি করতে পারবেন, প্রপার মেডিসিন সিলেক্ট করতে পারবেন, রোগী আপনার সুস্থতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। কিন্তু তা না হলে পারবেন না। সেজন্যই একজন চিকিৎসককে অবশ্যই এই যোগ্যতা অর্জন করতে হবে। আচ্ছা, এখন আমরা তাহলে নেক্সট রুব্রিকে চলে যাব। আপনারা যারা বুঝতে পারছেন না কাইন্ডলি অবশ্যই বলবেন। আমি একবার না পারলে দরকার হলে 2বার 3বার বলবো। আমি তো বলেছি যে আপনি বোঝেননি তার অর্থ তার ব্যর্থতা, পুরো ব্যর্থতাটা আমার, কারণ আমি আপনাকে বুঝাতে পারিনি। সেজন্য আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে বলবেন যে স্যার আমি এখানে বুঝিনি বা এইটুকুন এরকম হয়েছে, আমি তারপরে বুঝা দেব। আমরা তাহলে নেক্সট রুব্রিকে চলে যাচ্ছি। জি স্যার। এখন আমরা বের করব মোটা লোকের কাম প্রবৃত্তির অভাব। কাম প্রবৃত্তি, দ্যাট মিনস সেক্সুয়াল ডিজায়ারনেস। মোটা লোকের কাম প্রবৃত্তির অভাব, এটা আমরা কোন চ্যাপ্টারে যাব? জেনেটালিয়া। ইয়েস, জেনেটেলিয়া মেল, অর্থাৎ জেনেটেলিয়ায় যাব। তারপরে জেনেটেলিয়ায় গিয়ে তারপরে আমরা কাম প্রবৃত্তির ইংলিশটা কি আপনাদের কারো জানা আছে কিনা? সেক্সুয়াল ডিজায়ার। সেক্সুয়াল ডিজায়ার রেপার্টরিতে, ক্যাম্প রেপার্টরিতে সেক্সুয়াল ডিজায়ার হিসাবে নেই, এখানে আছে সেক্সুয়াল প্যাশন। কাম প্রবৃত্তি, সেক্সুয়াল প্যাশন, এখানে আছে সেক্সুয়াল প্যাশন। তারপরে তার সাব আছে ডেমিনিস, ইনক্রিজড, এক্সেসিভ, এক্সাইটমেন্ট, তারপরে ভায়োলেন্ট, তারপরে আছে অভাব, ওয়ান্টিং। তাহলে আমরা চলে যাব জেনিটেলিয়া মেল, তারপরে যাব সেক্সুয়াল প্যাশন। সেক্সুয়াল প্যাশনের এস প্রথম অক্ষর, তাহলে জেনিটেলিয়া মেলের একেবারে শেষের দিকে, কারণ এস হলো আমাদের শেষের দিকের অ্যালফাবেট। তাহলে সেক্সুয়াল পেশানে চলে যান। সেক্সুয়াল পেশানে গিয়ে তারপরে এটার তো সাইড আর টাইম নেই, এটা আছে কন্ডিশন। তাহলে কন্ডিশনে চলে যাবেন যে ওয়ান্টিং, অভাব, তারপরে হলো কারণ হলো মোটা লোকের, ফ্লেশি পিপুল। এখন ইনশাল্লাহ চলে যান, দেখেন আপনারা কি দেখুন যে পেয়ে যাবেন। তাহলে এর সম্পূর্ণ রুব্রিকটা হবে জেনেটেলিয়া মেল, সেক্সুয়াল প্যাশন, ওয়ান্টিং, ফ্লেশি পিপুল ইন। আমি শুরুতেই বলেছি আপনারা যারা খুব দ্রুত বের করতে পারছেন না, আপনাদের ওই ভালো লাগার অনুভূতিটা এখনো আসেনি, আসতে একটু সময় লাগবে। সেজন্য প্লিজ আপনাদেরকে একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। ইনশাল্লাহ এক সময় দেখবেন যে আপনারও অনেক ভালো লাগবে। ইভেন কি আমি এক সময় রাত 10টায় ক্লাস শুরু করতাম। রাত 10টায় শুরু করে একদিন রাত 1টা বেজে গেছে। তারপরেও ছাত্রছাত্রীরা বলছে স্যার আরেকটু বের করি, আর কয়েকটা রুব্রিক বের করি। মানে তারা বের করতে এতটাই স্বচ্ছন্দ ফিল করতো, এতটাই সচ্ছল ফিল করতো, এতটাই আনন্দ পেত যে এগুলো রুব্রিকটা বের করার মধ্যে মানে
এক জায়গায় ভ্রমণে গেলে, এক জায়গায় আনন্দে গেলে, খেলা দেখতে গেলে বা কোনো নেশায় পড়ে গেলে যেরকম আনন্দ হয়, এটাও সেরকম একটা নেশা তৈরি হয়ে গেলে তখন দেখবেন যে কত ভালো লাগে। সেই ভালো লাগার স্থানে যেতে আপনাকে একটু সময় দিতে হবে, একটু কষ্ট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ চলে যাবেন। পেয়েছেন কি? সবাই কি পেয়েছেন? না পেলেও একটু ইনশাল্লাহ নির্দ্বিধায় একটু সাউন্ড দেবেন। পেয়েছেন না পাননি? কারণ আমি তো প্রত্যেকের নাম ধরে বলতে পারবো না, কারণ এত ধরে নাম ধরে বলতে গেলে তো সময় লাগবে। আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে বলবেন যে স্যার আমি পাইনি, আমি এই পৃষ্ঠায় এখানে আছি, আমি সেখানে বলে দেবো, আপনি এখান থেকে এইভাবে এখানে চলে যান। 711 পৃষ্ঠা স্যার। হ্যাঁ, 711 পৃষ্ঠায় দেখেন, 711 পৃষ্ঠার বাম কলামে হলো সেক্সুয়াল প্যাশন শুরু হয়েছে, আর আমাদের সাব রুব্রিকটা হলো ওয়ান্টিং, তার হলো ডব্লিউ, ডব্লিউ হলো শেষের দিকে রুব্রিক, তার মানে সেক্সুয়াল প্যাশনের একেবারে শেষের রুব্রিকটা ওয়ান্টিং, এবং ওয়ান্টিং এর সাব হলো ফ্লেশি পিপুল, তার মানে ওয়ান্টিং এর, তার মানে সেক্সুয়াল প্যাশনের সর্বশেষ রুব্রিকটাই হলো সেক্সুয়াল প্যাশন ওয়ান্টিং ফ্লেশি পিপুলিন। পাইছি স্যার, ক্যালিবাইক্রম একটা মাত্র ওষুধ। ক্যালিবাইক্রমিকাম একমাত্র ফার্স্ট গ্রেডের মেডিসিন, এবং আপনি এই পেশেন্ট যদি পান একেবারে এই এক্সাক্ট এ ধরনের রুব্রিক, এ ধরনের লক্ষণযুক্ত, তাহলে ক্যালিবাইক্রমিকাম আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে অ্যাপ্লাই করতে পারবেন, নো ডাউট, এবং ফলপ্রদ পাবেন। সবাই পেয়েছেন কিনা? যদি না পান একটু কাইন্ডলি সাউন্ড দেবেন। আচ্ছা, তাহলে আমি ধরে নেব যে আপনারা সবাই পেয়েছেন। জি স্যার। তাহলে আমরা এখন নেক্সট রুব্রিকে চলে যাব। এবার একটা রুব্রিক বের করব, আপনারা বলুন, এটায় আরো মজা পাবেন যে এ ধরনের লক্ষণ রেপার্টরিতে ম্যাটেরিয়া মেডিকায় মনে হয় খুঁজে পাননি, কারণ ম্যাটেরিয়া মেডিকায় খুঁজে পাওয়া স্পেসিফিক খুবই কঠিন। আর স্যার আমারটা মনে হয় আপনারা যারা, জি বলেন প্লিজ, বলুন প্লিজ। ওই যে স্নান পছন্দ, ওইটা মনে হয় পাইতাম না। জি জি জি, স্নান পছন্দ, স্নান করতে চায়, ওইটা যে পাই না। স্নান করতে চায়, হ্যাঁ আচ্ছা, এটা আমরা ক্লাস শেষে আজকেই আপনার সাথে বিস্তারিত কথা বলবো। আপনি আমার সাথে কথা বলেন, আমি ইনশাল্লাহ স্নান করতে চাই এটা কেন পাবেন না, রেপার্টরিতে তো অবশ্যই পাওয়া যাবে। একেবারে সরাসরি এই কথাটা নাও থাকতে পারে, কিন্তু কোনটায় যাবেন, কিভাবে যাবেন, সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনি ক্লাস যখন শেষ করবো তখন আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। দেখুন রেপার্টরি অনেকেই, কিছু লোকজন আছে তারা বলতে চায় যে এই প্রফিট মানে কি, বলে যে প্রফিট মানে ভালোবাসা, যে প্রফিট মানে ভালোবাসা কিভাবে, যে প্রফিট মানে লাভ, এলওভি লাভ যদি লিখি সেই লাভ মানে ভালোবাসা, তার মানে প্রফিট মানে ভালোবাসা। তার মানে কিছু বাজে লোকজন আছে, কিছু হোমিওপ্যাথির বিরুদ্ধ শিবিরের লোকজন আছে, তারা ছলে বলে কৌশলে প্রমাণ করতে চায় যে হোমিওপ্যাথি কিছুই না, হোমিওপ্যাথি কোনো চিকিৎসা বিজ্ঞানী না, তারা এই ধরনের কথাবার্তা বলে। সেজন্যই আমাদের মধ্যেও স্বনামেও কিছু আছে যারা বলতে চান যে ম্যাটেরিয়া মেডিকায় ভালো নলেজ থাকলে, দক্ষতা থাকলে, দখল থাকলে রেপার্টরি কোনো প্রয়োজনীয়তাই নেই। ডাক্তার স্যামুয়েল হানেমান তার ম্যাটেরিয়া মেডিকা পিউরাতে আর্সেনিক অ্যালবামের 1067টার লক্ষণ উল্লেখ করেছেন। আপনারা একেবারে বুকে হাত দিয়ে বলুন যে 1067টা লক্ষণের 100 লক্ষণ মেমোরি থেকে বলতে পারবেন, এমন কেউ আছেন? সম্ভব না, সম্ভব না। ইভেন কি 50টা লক্ষণও কেউ বলতে পারবো না। এখানে আমি ডাক্তার স্যামুয়েল হানিম্যানের ম্যাথমেটিকা পিউরা থেকেই উদাহরণটা দিলাম, যাতে যারা ওই ধরনের
গাঁজাখুরি গল্প কথা বলতে চান তাদেরকে আপনি বুঝাতে পারবেন যে না 1067 লক্ষণ উনি বলেছেন অ্যার্সেনিক অ্যালবামের, আমরা কোনোভাবেই পারবো না সেটা মেমোরাইজ করতে, সেজন্যই আমাদের রেপার্টরি প্রয়োজনীয়তা অবশ্যই আছে। আর যদি তা না থাকতো তাহলে জেমস টাইলার কেন্ট, হেরিং, কনস্ট্যান্টাইন হেরিং, তারপরে ডাক্তার স্যামুয়েল হ্যানেমান, বনিং হোসেন, যে সমস্ত প্রথিতযশা, কার্লিগিডি, যে সমস্ত প্রথিতযশা হোমিওপ্যাথ ছিলেন তারা তাহলে রেপার্টরি নিয়ে এত ঘাটাঘাটি করতেন না, তারা রেপার্টরি লিখতেও যেতেন না। যদি ম্যাটেরিয়া মেডিকা রিয়েলাইজ করে ম্যাটেরিয়া মেডিকার উপর দখল নিয়েই ম্যাটেরিয়া মেডিকা ভালোভাবে কণ্ঠস্থ করে যদি প্রপার মেডিসিন সিলেক্ট করা যেত, সেই জন্য রেপার্টরি প্রয়োজনীয়তা একেবারে অত্যাবশ্যক, এটা নির্দ্বিধায় নিঃসংকোচে বলা যায়। আমরা এখন নেক্সট রুব্রিক বের করব। রুব্রিকটা বের করব যে টিকা নেয়ার পর বমি বমি ভাব। এই রুব্রিকটা চ্যাপ্টার কোথায় হবে, আগে আমরা আইডেন্টিফাই করব চ্যাপ্টার। আমাদের মূল বিষয়টা হলো কি বমি বমি ভাব। তাহলে বমি বমি ভাব এটা কোন চ্যাপ্টারের আন্ডারে? স্টমাক। স্টমাক, থ্যাংক ইউ সো মাচ। এটা হলো স্টমাকের আন্ডারে। তাহলে আমরা স্টমাকে চলে যাচ্ছি। স্টমাকে গিয়ে আমাকে যেতে হবে আমাদের বমি বমি ভাব, তার ইংলিশ কি? নাউসিয়া। নাউসিয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে স্টমাক নাউসিয়া চলে গেলাম, যে স্টমাক নাউসিয়ায় চলে যাচ্ছেন। স্টমাক নাউসিয়ায় গিয়ে তারপরে আপনি কোথায় যাবেন? বমি 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 ভাব টিকা নেয়ার পর তাহলে কোথায় যাবে? কন্ডিশন ভ্যাকসিনেশন আফটার। ভ্যাকসিনেশন আফটার, থ্যাংক ইউ সো মাচ। এইবার পেয়ে গেলাম। তাহলে এখন চলে যান স্টমাক নাউসিয়া ভ্যাকসিনেশন আফটার। তার মানে এটা হলো সাইড টাইম কন্ডিশনের ভ্যাকসিনেশন, ভি হলো একেবারে শেষের রুব্রিক, তার অর্থ হলো যে একেবারে শেষের দিকের রুব্রিক, কিন্তু এটা কন্ডিশনের নাউসিয়ারও শেষের রুব্রিক। আপনারা এখন দেখেন, চলে যান সেখানে। স্টমাক নাউসিয়া ভ্যাকসিনেশন আফটার সাইলেসিয়া একমাত্র ফার্স্ট গ্রেডের মেডিসিন। আপনি সাইলেসিয়া মেডিসিন পড়বেন ম্যাটেরিয়া মেডিকা থেকে। অধিকাংশ ম্যাটেরিয়া মেডিকাই টিকা নেয়ার পর বমি বমি ভাব, সাইলেসিয়া এত গুরুত্বপূর্ণ এরকম লক্ষণ ম্যাক্সিমাম ম্যাটেরিয়া মেডিকায় খুঁজে পাবেন না। পাইছি স্যার। হ্যাঁ, পেয়েছেন। এখন এ ধরনের কিছু বিষয় আমাদের চোখের সামনে যখন আসবে তখন আমরা চিকিৎসা ক্ষেত্রে রেপার্টরি কত বেশি হেল্পফুল, কত বেশি সহায়ক, তাহলে সেটার গুরুত্ব আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারবো। সবাই পেয়েছেন? না স্যার 510 পৃষ্ঠায়। 510 পৃষ্ঠায়, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা 510 পৃষ্ঠায়। আপনারা পাননি, কলমে রুব্রিকটা পাননি এমন কি আছেন? যিনি পাননি এমন কেউ বলুন প্লিজ। স্যার আমি পাইনি। কোন পৃষ্ঠায় আছেন? 510। 510-এ দেখেন ডান কলামের ঠিক মাঝামাঝিতে বলেছি না যে ভ্যাকসিনেশন আফটার, তার মানে হলো প্রথম অক্ষর হবে ভি। দেখেন সিরিয়ালি আছে যে এস আর টি ইউ ভি, ইউ দিয়ে আছে, তারপরে ভি দিয়ে যেখানে রুব্রিক শুরু হয়েছে সাব রুব্রিক সেটাই। পেয়েছি স্যার, পেয়েছি। হ্যাঁ, এই যে আমরা বলেছিলাম যে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে এবং 16টা স্তর এবং প্রত্যেকটা স্তর আমাদের এইগুলো করতে হবে। সেজন্য এই বিষয়গুলো এবং রেপার্টরির মূল বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা যত স্পষ্ট হবে আমাদের রুব্রিক ফাইন্ড আউট করা তত সহজতর হবে। যে কোনো রুব্রিক 5-10 সেকেন্ডের মধ্যে বের করা সম্ভব হবে। আর যদি এটা না জানা থাকে, এইটা যদি ক্লিয়ার না হই, তাহলে সারা দিন খুঁজেও আমরা রুব্রিকটা
কোনোভাবেই পাবো না, কারণ যেখানে আছে সেখানে যাওয়ার সুযোগই হবে না আমার। আর সেখানে যেতে 1423 পৃষ্ঠা ব্যাপী ওই 100 পৃষ্ঠা খুঁজেও যদি বের করতে হয় তাহলে কোনোভাবে সম্ভব না। 10-20 পৃষ্ঠা যদি প্রত্যেকটা লাইন বাই লাইন খুঁজে রুব্রিক বের করতে হয় সেটাও সম্ভব না। আমাদের যে 16টা স্তর আছে সেই স্তরগুলো এবং রেপার্টরির যে বেসিক নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমাদের জানা থাকলে আমরা একেবারে জাস্ট চ্যাপ্টারে চলে যাব, চ্যাপ্টারে গিয়ে প্রধান রুব্রিকে চলে যাব, প্রধান রুব্রিক গিয়ে সেই যে ভাগগুলো আছে যে 16টা স্তরে, সেই 16টা স্তরে কোন স্তরে আছে সেখানে চলে যাব, সেখানে গিয়ে একেবারে ইজিলি সব রুব্রিক গুলো পেয়ে যাব এবং এই প্র্যাকটিস গুলো আমাদের চলতে থাকবে। এখন ইন জেনারেলি আমি নতুন যারা আছেন তাদের জন্য আর 2-3টা বিষয় একটু আলোচনা করছি যে আমরা যে রুব্রিক গুলো ফাইন্ড আউট করলাম, রুব্রিক গুলো ফাইন্ড আউট করার জন্য আমাদের প্রধান রুব্রিক কোনটা, সাব রুব্রিক কোনটা, প্রধান রুব্রিক এবং সাব রুব্রিক কিভাবে সাজানো থাকে, এবং এই রুব্রিক গুলো যে প্রথমে থাকে সাধারণ রুব্রিক গুলো আর তারপরে থাকে চরিত্রগত রুব্রিক গুলো। সাধারণ আর চরিত্রগত সম্পর্কে যাদের ক্লিয়ার ধারণা নেই তাদের জন্য বলছি যে সাধারণ হলো আমার ব্যথা, এটা হলো সাধারণ। আমার টেনে ধরার মতো ব্যথা, এটা হলো চরিত্রগত। আমার কপাল ব্যথা, এটা হলো সাধারণ। আমার কপালে ফুসফুটানো ব্যথা, এটা হলো চরিত্রগত। এই সাধারণ আর চরিত্রগত। আবার আছে সমগ্র অঙ্গ এবং অঙ্গের অংশ বিশেষ। প্রথমে থাকবে সমগ্র অঙ্গের রুব্রিক, তারপরে থাকবে অঙ্গের অংশ বিশেষের রুব্রিক। সমগ্র অঙ্গ মানে মাথাটা যদি ধরি আমার সমগ্র অঙ্গ, কপাল হলো আমার অঙ্গের অংশ বিশেষ। মাথার 7টা পার্ট আছে, এটা হলো বোন, ব্রেইন, ফরহেড, অক্সিপুট, লেফট টেম্পল, রাইট টেম্পল, ভার্টেক্স। এই হলো 7টা পার্ট। আমরা 7টা পার্টের যে যদি আমার অক্সিপুটের রুব্রিক হয় তাহলে আমরা প্রথমে থাকবে সমগ্র অঙ্গ। সমগ্র অঙ্গে যেমন আমাদের হেড পেইনের 132 থেকে শুরু হয়েছে, 132 থেকে শুরু হয়ে 153 পৃষ্ঠা পর্যন্ত সমগ্র অঙ্গ আর সমগ্র অঙ্গের রুব্রিক আছে। এই বিষয়গুলো আমরা যখন ক্লিয়ার হব তখন আমরা সেই রুব্রিকের ওখানে গিয়ে 10-20 পৃষ্ঠা উল্টে চলে যেতে পারবো। আর এই ব্যাপারগুলো যখন আমরা আমাদের কাছে অস্পষ্ট থাকবে তখন আমরা প্রত্যেকটা লাইন যখন খুঁজতে যাব তখন কোনোভাবেই আমার কাঙ্ক্ষিত রুব্রিক বের করা সম্ভব না। বিকজ কোনোভাবে রুব্রিক বের করা সম্ভব না, কারণ হলো যে 30 পৃষ্ঠাও যদি হয় লাইন বাই লাইন বের খুঁজে কখনো রুব্রিক বের করা যাবে না। আমাকে এক্সাক্ট সেই চ্যাপ্টারে সেই পৃষ্ঠায় চলে যেতে হবে, সেই পৃষ্ঠায় গিয়ে তারপরে বের করতে হবে যে হ্যাঁ আমার রুব্রিকটা পেয়ে গেছি। সেজন্য এই 16টা স্তর সম্পর্কে আমার ধারণা ক্লিয়ার থাকতে হবে। রুব্রিক কাকে বলে, প্রধান রুব্রিক কাকে বলে। আর একটা বিষয় আছে সেটা হলো মাইল মিটার বলে একটা কথা আছে। মাইল মিটার হলো দূরত্ব। আমি যেখানে আছি সেখান থেকে আমার কাঙ্ক্ষিত রুব্রিক অর্থাৎ যে রুব্রিকটা আমি বের করব সেই রুব্রিকটা কত পৃষ্ঠায় যেতে হবে, 10 পৃষ্ঠা পরে যাব না 50 পৃষ্ঠা পরে যাব না 100 পৃষ্ঠা পরে যাব, যে এই যে দূরত্ব নির্দেশকটা সেই দূরত্ব নির্দেশকটা হলো মাইল মিটার, যেটা আমরা রেপার্টরির প্রত্যেক পৃষ্ঠার উপরের লাইন থেকে আমরা সেটা নিশ্চিত হই। আমি খুব সংক্ষেপে ছোট্ট করে সেটা বুঝিয়ে দেই। রেপার্টরি যাদের আছে আমরা মাইন্ড চ্যাপ্টারে যদি যাই, মাইন্ড চ্যাপ্টার থেকেই বলি। মাইন্ড চ্যাপ্টারে প্রথম আমরা যে পৃষ্ঠা আছে, প্রথম পৃষ্ঠায় রুব্রিক আছে অ্যাবান্ডন্ড, অ্যাব্রাপ্ট, অ্যাবসেন্ট মাইন্ডেড, অ্যাবজর্বড, এইগুলো আছে। আমি যদি এখন মনে করি যে আমার রুব্রিকের প্রথম অক্ষর হলো রেস্টলেসনেস, অস্থিরতা, যদি রেস্টলেসনেস যদি আমি বলি, রেস্টলেসনেস যদি আমি বলি তাহলে আমার প্রথম অক্ষর কি? আমার প্রথম অক্ষর হবে আর। তাহলে আমরা যেহেতু জানি যে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো আছে, তাহলে এ থেকে MNOP QR কিউ পর্যন্ত যতগুলো রুব্রিক আছে সবগুলো পার হয়ে তারপরে আমাকে চলে যেতে হবে। আমি তাহলে 1 থেকে 95 পৃষ্ঠা পর্যন্ত মাইন্ড চ্যাপ্টার আছে। আমি যদি 49 পৃষ্ঠায় আসলাম, 49 পৃষ্ঠায় এসে আমি যদি দেখি আমার মাইল মিটার দেখি উপরে লেখা আছে ফরগেটফুল, তার অর্থ এখানের প্রথম রুব্রিকের প্রথম অক্ষর হলো এফ, তারপরে আমার হলো আর। তাহলে আরো কিছু দূর যেতে হবে। আমি যদি আরো কিছু দূর অনুমান করে চলে যাই
তাহলে আমি সেখানে গিয়ে যদি এম এ চলে যাই, দেখি এম 65 পৃষ্ঠা এম, তাহলে আরো 2-1 পৃষ্ঠায় চলে যেতে হবে এম এন ও পি কিউ আর, তাহলে আমরা আরো কয়েক পৃষ্ঠায় পরে যেখানে 73 পৃষ্ঠায় যদি চলে আসি, 73 পৃষ্ঠায় আমরা উপরে মাইল মিটারে তাকিয়ে দেখবো রেস্টলেসনেস লেখা আছে। হ্যাঁ, রেস্টলেসনেস লেখা আছে, তাহলে 73 পৃষ্ঠায় যেহেতু রেস্টলেসনেস লেখা আছে, তাহলে আমি দেখবো যে রেস্টলেসনেস লেখা আছে, তাহলে আরো আগে থেকে শুরু হয়েছে, তাহলে 72 পৃষ্ঠায় আমরা গিয়ে দেখবো যে 72 পৃষ্ঠার বাম কলামের মাঝ থেকে রেস্টলেসনেস শুরু হয়েছে। এই ক্লারিফিকেশন, এই চিন্তা চেতনা, এই নিয়মাবলীগুলি যদি আমাদের মাথার মধ্যে দ্রুত চলে আসে, আমরা যদি স্পষ্ট বুঝতে পারি, তাহলে আমাদের রেপার্টরি থেকে রুব্রিক খুঁজে বের করা খুবই সহজ হবে। আর রেপার্টরি থেকে রুব্রিক খুঁজে বের করা যখন সহজ হয়ে যাবে, যখন বের করতে পারবো, তখনই ভালো লাগার অনুভূতিটা আসবে, তখনই আমাদের মধ্যে আনন্দ আসবে, তখনই রেপার্টরি পড়ার আগ্রহ আমাদের শতগুণ বেড়ে যাবে। আর যতদিন পর্যন্ত এটা না হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু রেপার্টরি আমাদের কাছে খুবই কঠিন মনে হতে পারে। এই কঠিন মনে হলেও আমাদেরকে হোমিওপ্যাথি শিক্ষার জন্য, হোমিওপ্যাথি প্রপার ট্রিটমেন্ট দেওয়ার জন্য রেপার্টরি শিখতেই হবে। সেজন্য আমাদের এই কষ্টগুলো মেনে নিতেই হবে। যতদিন না পর্যন্ত আমরা রেপার্টরিতে ভালো একটা অবস্থানে, ভালো লাগার অনুভূতি তৈরি করার মতো অবস্থানে যেতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখতেই হবে। কারণ জন্মগতভাবে আমরা এটা অঙ্গীকারাবদ্ধ। বিকজ আমি আপনাদের সাথে কথা বলছি, এই সম্পূর্ণ শক্তি, সাহস, প্রয়োজনীয়তাটা পরম করুণাময় মহান আল্লাহ পাকের একান্ত অনুগ্রহের উপর নির্ভরশীল। আর যেহেতু পরম করুণাময় মহান আল্লাহ পাকের একান্ত অনুগ্রহে আমাদের প্রতিটা মুহূর্ত চলছে, প্রতিটা শ্বাস প্রশ্বাস আমরা ব্যয় করতে পারছি, সেহেতু সৃষ্টিকর্তা যে নিয়ম দিয়েছেন, যে বিধান দিয়েছেন, যে বিধিনিষেধ দিয়েছেন, সেগুলো আমাকে অবশ্যই যথাযথভাবে প্রতিপালন করতেই হবে। এবং আমাদের ইহলৌকিক শান্তি, পারলৌকিক মুক্তির জন্য এটা অত্যাবশ্যক। আমরা যদি সেটা কোথাও ব্যত্যয় ঘটাই, তাহলে ইহলৌকিক জীবনে আমাদের অশান্তি মেনে নিতে হবে, পারলৌকিক জীবনে তো অনন্তকাল আমাদের সেই সীমাহীন দুর্ভোগ পোয়াতে হবে। এটা প্রকাশ্য দিবালোকের মতোই সত্য, এতে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। সেহেতু আমরা হোমিওপ্যাথি চিকিৎসা পেশায় যেহেতু নিয়োজিত আছি, হোমিও চিকিৎসা পেশায় সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে, যাতে আমরা আদর্শ হোমিওপ্যাথি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি। এবং সে কারণেই আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই পথ চলা। আর এই পথ চলার ক্ষেত্রে আমি সবাইকে, যখন যতজনের সাথে কথাবার্তা হয়, সবার প্রতি একটাই অনুরোধ, একটাই আবেদন, একটাই বিনীত অনুরোধ যে আমাদের আসলে দূরের লোকজন কিন্তু অনেক সময় ক্ষতি করতে পারে না, কাছের লোক যা করতে পারে। যে কাছের লোক সহজেই ক্ষতি করতে পারে। এবং আমাদের হোমিওপ্যাথির ক্ষতি, সবচেয়ে বেশি ক্ষতি যারা করছেন, তারা হলো হোমিওপ্যাথির নাম ধরে, হোমিওপ্যাথির রূপে একজন হোমিওপ্যাথ হিসেবে নিজেকে পরিচিত করে হোমিওপ্যাথি ধ্বংসের জন্য কাজ করছেন। এরকম অনেক আছেন। যে যদি আপনারা এ ধরনের কোনো সংশ্লিষ্টতা আপনাদের থাকে, আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের অনুরোধ করব, আপনারা সেই অনৈতিক পথ থেকে অবশ্যই ফিরে আসবেন। আজকে হোমিওপ্যাথি জগতে যদি আমি পার্সেন্টেজ করতে যাই, আমার দেশে এখন, আপনাদের দেশে কি অবস্থা আমি কিছুটা জানি, অত ভালো জানি না, কিন্তু আমার দেশের অবস্থা জানি। যে পার্সেন্টেজ করতে গেলে 90 থেকে 95 লোকজন হোমিওপ্যাথ আছে অনৈতিক পথে। তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য কিভাবে মানুষের পকেটের টাকা আমার পকেটে নিয়ে আসা যায়, কিভাবে দিনে আমি চেম্বার দিলাম না, হোমিওপ্যাথি কোর্স কমপ্লিট করার সাথে সাথে, চেম্বার দেওয়ার সাথে সাথে প্রতিদিন যেন, প্রতি মাসে যেন আমার 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা ইনকাম হয়, সেই ইনকামের পথে আছি। মানুষ মরুক বা বাঁচুক কিছু আসে যায় না। মানুষকে ধোঁকা দিয়ে, ধান্দাবাজি করে, মানুষকে প্রতারণার আশ্রয় নিয়ে, যে এই চমক দেখিয়ে মানুষের থেকে টাকা নেওয়া। যেমন অ্যাজ ফর এক্সাম্পল যদি খুব সংক্ষেপে বলি, যে সহজে যেটা বোঝা যায়, সেক্সুয়াল পেশেন্টদেরকে কিছু
উগ্র ট্যাবলেট, কিছু ফাইল, কিছু হার্বাল প্রোডাক্ট দিয়ে যে আমি খাবার আধা ঘন্টার মধ্যে রেজাল্ট, খাবার আধা ঘন্টার মধ্যে শক্তিশালী মহাপুরুষ তৈরি করে দেওয়া হয়, এবং তারা যদি 2 মাস 3 মাস 4 মাস 6 মাস এটা কন্টিনিউ করে, তাহলে সারা জীবনের জন্য দাম্পত্য জীবনে সে আর স্বামী স্ত্রী মিলামেশা, স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্ক তৈরি করার কোনো সুযোগই তারা পাবেন না, হারাবেন। কিন্তু কিছু হোমিওপ্যাথির নামধারী কিছু লোকজন আমরা এ ধরনের কাজ করে থাকি, এবং এই ধরনের ক্ষেত্রে এই কাজগুলোর জন্য কোনো কোনো ক্ষেত্রে 5,000, 10,000, 15,000 টাকা প্রতিবারের জন্য টাকা নিয়ে থাকি। তো আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি, এই ধরনের আরো অনেক কার্যক্রম এর সাথে জড়িত আছে, আরো অনেক ধরনের টেকনিক আছে, যে যেমন সেক্সুয়াল পেশেন্টের কথা বললাম, রুচি বৃদ্ধির ব্যাপারেও এই ধরনের প্রতারণার আশ্রয় নেয়। সেজন্য আপনারা যদি এই ধরনের সংশ্লিষ্টতা সাথে কেউ সম্পৃক্ত থাকতে পারেন, কারণ হলো অনেক সময় বোঝাই যায় না যে আমি এই পথে আছি, যে এটা যে অনৈতিক কাজ এটা আমি অনেক সময় বুঝতেই পারি না, কারণ সবাই যেহেতু করছে যে এটাই মনে হয়। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, ডাক্তার উইলমার শোয়েব বিশ্বব্যাপী হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। উইলমার শোয়েব যেহেতু তৈরি করেছে, এটা তাহলে হোমিওপ্যাথি ওষুধ, বড় করে লেখাও আছে যে হোমিওপ্যাথিক মেডিসিন, অথচ 5টা 7টা 10টা ওষুধ একত্রিত করে কম্বিনেশন তৈরি করেছে। সেই কম্বিনেশন মানুষের ক্ষতি করছে, কিন্তু সাময়িক উপশম দিচ্ছে। সেই আর সাময়িক উপশম এই দৃষ্টিকোণ থেকে আপনার কাছেও মনে হতে পারে যে হ্যাঁ, এটাও আসলে হোমিওপ্যাথি ওষুধ, কিন্তু আসলে তো কোনোভাবেই একাধিক মেডিসিন দেওয়ার বিধান কোনোভাবেই নেই। এটা সম্পূর্ণ অনৈতিক এবং প্রতারণার আশ্রয়, এবং মানুষকে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেজন্য এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য হোমিওপ্যাথি সংশ্লিষ্ট যারা আছেন, হোমিওপ্যাথি ছাত্রছাত্রী, চিকিৎসক, শিক্ষক যারা আছেন, অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা নিজেরা এই পথ থেকে ফিরে আসবেন, এবং অন্যরা যারা আছে তাদেরকে ফিরানোর জন্য অত্যন্ত শোভনীয় ভাষায়, আন্তরিক ভাষায়, বিনয়ের সাথে তাদেরকে এই পথ থেকে ফিরে আসার জন্য বিনীত অনুরোধ জানাবেন। মিনশানুর ভাই, এখন আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আমরা শেষের দিকে চলে এসেছি যে ক্লাসের। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা একটু কাইন্ডলি করবেন। আমরা আবার আপনাদের অনুরোধের প্রেক্ষিতে ইনশাল্লাহ আমি সম্মত আছি যে প্রতি শনিবার আর মঙ্গলবার আমরা বাংলাদেশ সময় 11:30টায়, ইন্ডিয়ান সময় 11টায় এই ক্লাসটা ইনশাল্লাহ পরিচালনা করব। যদি কোনো জটিলতা থাকে তখন তাৎক্ষণিকভাবে জানিয়ে দেব যে না, আজকে এই কারণে এই ক্লাসটা সম্ভব হচ্ছে না। আর আমি আবারও আপনাদের সাথে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা যারা রেপার্টরি বেসিক বিষয় সম্পর্কে পুরোপুরি ধারণা নেই, 16টা স্তর সম্পর্কে পুরোপুরি ধারণা নেই, আপনারা ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বলবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদের যতক্ষণ পর্যন্ত আপনারা না বুঝেন ততক্ষণ পর্যন্ত আমি রেপার্টরি থেকে বা যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্নের উত্তর সমাধান দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, বলছি যারা নতুন আছে স্যার একেবারে তাদের অসুবিধাটা কি হচ্ছে, বলে সেই মতো বললে সেই মতো আবার রিপিটেশন যাই বলুন সেটা করা যায় আর কি। এবার অসুবিধাটা কোথায় হচ্ছে সেগুলো খুলে বলতে হবে। আচ্ছা, আন্তরিক অভিনন্দন। আর আজকেও আমার মনে হয়েছে যে আপনারা অনেকেই নতুন আছেন বা আজকেও জয়েন করেছেন, এরকম 2-1 জন আছেন। আপনারা যারা নতুন আছেন তারা আপনারা কাইন্ডলি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং লোকেশনটা, নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং লোকেশনটা একটু মিনশানুর ভাইয়ের নিকট পৌঁছে দেবেন। তাতে আমাদের সুবিধা হবে যে আমিও যখন প্রয়োজন অনুযায়ী যখন সময় পাই আমি আপনাদের সাথে যোগাযোগ করলাম, তার থেকে আপনার অবস্থান জানা গেল, আপনার সাথে একটা সুসম্পর্ক তৈরি হলো, আপনার থেকে একটা কলম শিখার সুযোগ হলো। সেজন্য আমি মনে করি যে আপনাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো যোগাযোগের জন্য আমার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আমি একেবারে মর্মে এটা উপলব্ধি করতে পেরেছি যে আমার যত হোমিওপ্যাথ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে যত বেশি পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি,
একটা করে বিষয় তাদের থেকে জানলেও আমার জ্ঞান ভান্ডার কিছুটা সমৃদ্ধ হয়েছে। সেজন্য আমার ব্যক্তিগত প্রয়োজনেই আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো, আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং লোকেশনটা একটু কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মিনশানুর ভাইয়ের নিকটে দিয়ে দেবেন। তাহলে আমাদের যোগাযোগটা ভালো হবে এবং আমরা একে আরেকজনের সাথে অভিজ্ঞতা শেয়ার করতে পারবো এবং হোমিওপ্যাথি উন্নয়নের সাথে কথা বলতে পারবো। মিনশানু ভাই বলুন। আসসালামু আলাইকুম স্যার। একজন ওয়ালাইকুম মহিউদ্দিন ভাই আমাদের জিজ্ঞেস করেছেন যে শীত কাতর, গরম কাতর এবং উভয় কাতর একটি করে রুব্রিক দিয়ে বোধহয় বোঝানোর কথা বলেছেন স্যার, ইনবক্সে দিয়েছেন স্যার। বুঝিনি, আবার একটু রিপিট করেন। মিনশানু ভাই একটু রিপিট করেন, কি বলছেন? স্যার মহিউদ্দিন ভাই জিজ্ঞেস করেছেন শীত কাতর, গরম কাতর এবং উভয় কাতর তিনটি যে কন্ডিশন রুব্রিক বুঝিয়ে বলবেন প্লিজ। মহিউদ্দিন শীত কাতর, গরম কাতর, উভয় কাতর। স্যার কি শুনতে পাওয়া যাচ্ছে কথা স্যার? হ্যাঁ, শীত কাতর, গরম কাতর, উভয় কাতর, এইটা রুব্রিক দিয়ে বুঝিয়ে বলবো। বিষয়টা একটু বুঝিয়ে বলবেন স্যার। ও আচ্ছা, বিষয়টা হলো শীত কাতর, গরম কাতর, উভয় কাতর। এখন এই কাতরতার বিষয় নিয়ে আমাদের প্রথিতযশা হোমিওপ্যাথ যারা আছেন তাদের মধ্যেও কিছুটা দ্বিমত আছে। কেউ বলেছেন যে ধরেন সালফারের কথা ধরেন, সালফার আসলে কেউ বলেছেন শীত কাতর, কেউ বলেছেন থার্ড গ্রেডের শীত কাতর, কেউ বলেছেন যে না থার্ড গ্রেডের গরম কাতর, কেউ বলেছেন যে গরম কাতর। আসলে সালফার উভয় কাতরও অনেকেই বলেছেন। এটা আসলে এটাও আবার আপনি ওই যে প্রথমে বলেছি আপনার অবজারভেশন পাওয়ার, ওই যে প্রথম যেটা বলেছিলাম, যদি আরেকটু সময় পেতাম কাছে আসবার, ভালোবাসবার, সুখে ভাসবার, চোখেরও দুয়ার দিয়ে মনেরও গভীরে আসবার। তার মানে আমার পর্যবেক্ষণ ক্ষমতা, আমার রিয়েলাইজেশন পাওয়ার ইমপ্রুভ করতে হবে। আমি আপনার মুখের দিকে তাকিয়ে, আপনার চোখের দিকে তাকিয়ে, আপনার নাকের দিকে তাকিয়ে, আপনার চোখের দিকে তাকিয়ে আপনার মনের কথা কতটা রিয়েলাইজেশন করতে পারলাম, এই বিষয়টা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হলো অনেক ক্ষেত্রেই পেশেন্ট নিজেও বুঝে না সে গরম কাতর না শীত কাতর। ইভেন কি পেশেন্টের কথা কিনা, আমি নিজেও বুঝি না যে আমি গরম কাতর না শীত কাতর। গরমে আমি একেবারে অস্থির হয়ে যাই, আবার শীতের সময়ও আমার মনে হয় না আমি মনে হয় শীত কাতর। আবার রাস্তা দিয়ে যখন চলতে যাই আমি একটু গাছের ছায়া পেলে দৌড়ে সেখানে যাই, তার মানে গরম কাতর। এই কাতরতা বিষয়টা স্থান, কাল, পাত্র, ব্যক্তি বিশেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটা আপনি চিন্তা করবেন। আবার এখানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি, সেটা হলো ডাক্তার এ আলী, প্রথিতযশা একজন হোমিওপ্যাথ, উনি বলেছেন যে কাতরতা আপনার ধরেন 20টা লক্ষণ, 20টা লক্ষণের মধ্যে 20টা লক্ষণ একটা রুগীলিপি করছেন, আপনার 15টা লক্ষণ আপনি পেয়ে গেছেন। আপনার ওষুধ হয়েছে নাক্সভম, কিন্তু রুগী বলল যে সে গরম কাতর, কিন্তু নাক্সভম কি? নাক্সভম তো শীত কাতর। এখন এক্ষেত্রে আপনি কি করবেন? নাক্সভম হলো শীত কাতর, একেবারে প্রথম গ্রেডের শীত কাতর, কিন্তু ইয়ালি সাহেব বলেছেন যে না, কাতরতা না মিললে ওষুধ দিতে পারবেন না। এক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত ব্যাখ্যা হলো ডাক্তার ইয়ালি সাহেব এইটা একেবারে ইন জেনারেলি, এই কথাটা উনার ইন জেনারেলি, যে কোনো ক্ষেত্রেই সব লক্ষণ মিলে গেলেও, মানসিক লক্ষণ মিলে গেলেও, অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ মিলে গেলেও কাতরতা না মিললে ওষুধ দিতে পারবেন না। এটা উনার স্পেসিফিক কোনো গ্রাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য। আমি ব্যক্তিগতভাবে গরম কাতর রুগীকে নাক্সভম দিয়েছি, রেজাল্ট পেয়েছি, এরকম অনেক রেকর্ড আছে। সেজন্যই কাতরতার বিষয়টা এখানে আমাদের ওই যে ঘুরে ফিরে ওটাই আসতে হবে, ইভালুয়েশন অফ সিমটম, টোটালিটি অফ সিমটম,
এটা আপনার অবজার্ভ করা, এটার মূল্যায়নটা, ইভালুয়েশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নিজের ডিসিশন নেবেন যে একটা রুগী আপনার 18টা লক্ষণ নিয়ে আসছে, 10টা লক্ষণ মিলে গেছে, কিন্তু সেই গরম কাতর, কিন্তু ওষুধ নেওয়া হয়েছে শীত কাতর, আপনি দিবেন কিনা? আপনাকে বিচার করতে হবে যে হ্যাঁ, এখানে আমি শুধু কাতরতার কারণে এই ওষুধ আমি দেব কি দেব না। সেজন্যই গরম কাতর আর শীত কাতরের বিষয় নিয়ে ইন জেনারেলি অনেকেই বলে, কোন রুগী আসছে, রুগী আপনি জিজ্ঞেস করলেন যে শীতকালেই আসছে, শীতকালে আপনি জিজ্ঞেস করছেন আপনার গরম ভালো লাগে না, গরমে কষ্ট হয় না, শীতে কষ্ট হয়? সে বলছে যে আমার গরমে বেশি কষ্ট হয়। তো তারপরে জিজ্ঞেস করলেন যে আপনি কয়টা গায়ে দিয়েছেন? বলে যে বেশি না, ওই যে নিচে একটা গেঞ্জি আছে আর একটা শার্ট আছে, উপরে একটা ওই সোয়েটার আছে, তারপরে একটা হাতাওয়ালা জ্যাকেট আছে, আর কিছু নাই। তাহলে আপনি বিচার করবেন যে সে যে বললো যে গরম কাতর, আসলে কি সে গরম কাতর যে 5টা না 6টা গায়ে দিয়েছে শীতের দিনে? তাহলে আপনাকে বিচার করতে হবে যে এটা আসলে সে মুখে যেটাই বলুক সেটা আসলে সে শীত কাতর। হ্যাঁ, মিনশানুর ভাই আপনি বলুন। স্যার এই 3টে রুব্রিক একটু বলবেন প্লিজ, বুঝিয়ে বলতে বলেছেন, আপনি তো অনেকটা আলোচনা করলেন স্যার। তো এই রুব্রিক গুলো কি হবে স্যার যদি একটু দেখান তাহলে আর একটু ভালো হয়। শীত কাতর, গরম কাতর এবং উভয় কাতর, রেপার্টারি থেকে স্যার। রেপার্টরি থেকে 3টে গরম, হ্যাঁ স্যার, রুব্রিক যদি দেখিয়ে দেন আর একটু স্যার। শীত কাতর, গরম কাতর এবং উভয় কাতর। আচ্ছা, এখন তো এটা তো আপনি যে কোনো চ্যাপ্টারে গেলেই তো আপনি সেটা পেয়ে যেতে পারেন। আমরা যদি দাঁড়ান জাস্ট এ মিনিট, আমার একটা রিং আসছে, আপনার 1 মিনিট, আমি একটু বেরিয়ে গিয়ে কথা বলে তারপরে আবার ঢুকছি। জি স্যার। স্যার আপনার সাথে যোগাযোগ করবে, আপনার নাম্বার তো আমাদের কাছে নাই। ও স্যার, ফোন নম্বরটা দিতে পারি।
সরি, এখন ওই মহিউদ্দিন ভাই যেটা বলেছেন সেটা আমি আপনারে এটা আপনারা নিজেরা খুঁজে খুঁজে বের করে নিতে পারবেন। রেপার্টরিতে দুটো বিষয় আছে, একটা হলো অ্যাগ্রাভেশন আর একটা হলো অ্যামিলিয়েশন। যে রুব্রিকের পিছনে, যে রুব্রিকের শেষে অ্যাগ্রাভেশন লেখা থাকবে সেটা, ওই যে ওয়ার্ম অ্যাগ্রাভেশন যদি লেখা থাকে সেটা গরমে বৃদ্ধি, তার মানে এটা হলো গরম কাতর। রেপার্টরিতে বিভিন্ন জায়গায় যেগুলো পাবেন সেইগুলো গরম কাতর। আর যেখানে লেখা থাকবে যে অ্যামিলিয়েশন, কোল্ড অ্যামিলিয়েশন, যে ঠান্ডায় উপশম হলে তাহলে গরমে বৃদ্ধি। এই অ্যামিলিয়েশন আর অ্যাগ্রাভেশন এই দুটো বিষয় রেপার্টরিতে অনেকগুলো রুব্রিকের মধ্যেই আপনারা দেখবেন। যেমন এখানে আমি যদি দেখাই, দেখেন এখানে 138 যদি দেখেন, যদি কোল্ড অ্যাপ্লিকেশন এমএল যদি উপশম, কোল্ড অ্যাপ্লিকেশন এমএল 138 পিস দেখে আর বাম কলামের ঠিক মাঝে, তার মানে এটা শীতে উপশম, তার অর্থ হলো এই রুব্রিকগুলো হলো গরম কাতর, এই মেডিসিনগুলো হলো গরম কাতর। তারপরে কোল্ড বিকামিং ফ্রম, এখন ঠান্ডা হতে যদি এটা বেশি হয়, পেইনটা ব্যথা হয়, তার মানে এটা কি, এটা হলো শীত কাতর। মহিউদ্দিন ভাই আপনি দেখতে পেয়েছেন কিনা 138 পৃষ্ঠা যদি দেখেন, এখানে আপনি প্রতিনিয়তই এগুলো পেয়ে যাবেন যে এই গরমে যেটা বৃদ্ধি সেটা গরম কাতর, ঠান্ডায় যেটা বৃদ্ধি সেটা শীত কাতর। ঠান্ডায় যে সমস্ত জটিলতাটা বাড়বে, ঠান্ডায় যে ব্যথাটা বাড়বে, সামরায় যে জটিলতাটা বাড়বে সেটা শীত কাতর। আর গরমে যে জটিলতাটা বাড়বে, গরমে যে ব্যথাটা বাড়বে, জনের অস্বস্তিটা বাড়বে, সেটা হলো গরম কাতর। হ্যাঁ মহিউদ্দিন ভাই, আর বলেন, আপনি বলেন এখন আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে। স্যার বলছিলাম এটা কি জেনারেল চ্যাপ্টারেও পাওয়া যাবে না? যেমন স্যার সব জায়গায় পাওয়া যাবে। অ্যাগ্রাভেশন, কোল্ডনেস ইন জেনারেল। না, এটা তো আপনি 1348 পৃষ্ঠায় যেটা আছে, 1348 পৃষ্ঠায় কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন, এখানে হলো মেডিসিন গুলোর নাম আছে, কোন মেডিসিন গুলো শীতকাতর। 1348 পৃষ্ঠায় আছে কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন, এই মেডিসিন গুলো হলো শীতকাতর। আর 1412 পৃষ্ঠায় আছে যে কোন মেডিসিন গুলো গরম কাতর, ওয়ার্ম অ্যাগ্রাভেশন, গরমে বৃদ্ধি, সেই মেডিসিন গুলো। আর আপনি যদি ওই রুব্রিক বললে যেটা শীতে বাড়বে সেটা শীতকাতর, আর যেটা গরমে বাড়বে সেটা গরম কাতর।
রুব্রিকের কথা বলেন, এখানে হলো শীতকাতর ওষুধ আর গরম কাতর ওষুধের বিবরণ দেওয়া আছে। যে 1348 পৃষ্ঠায় এই মেডিসিন গুলো দেওয়া আছে, এই মেডিসিন গুলো শীতকাতর, আর 1412 পৃষ্ঠায় যেটা দেওয়া আছে সেটা হলো গরম কাতর। এখন আমাদের যে বিষয়গুলো আলোচনা হয়েছে, যে রুব্রিক ফাইন্ড আউটের যে স্তরগুলো আছে, এইগুলোর ব্যাপারে আপনাদের যদি আজকে যেটুকুন আলোচনা করেছি এইটুকুনের ব্যাপারে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে একটু কাইন্ডলি বলবেন। আর রেপার্টরির বেসিক বিষয়গুলো নিয়ে যদি আপনাদের অস্পষ্টতা অনেকেরই থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। যাদের আছে তারা ব্যক্তিগতভাবে কথা বলবেন ইনশাল্লাহ। এর মধ্যেও ধরেন আবার তো ক্লাস শনিবারে, এর মধ্যেও যদি প্রয়োজন মনে করেন আপনি একটা পড়তে গিয়েছেন বা একটা বের করতে গিয়েছেন, সেখানে গিয়ে আটকে গিয়েছেন, তারপরে সেখানে গিয়ে পারছেন না, আর প্রসিড করতে পারছেন না, পরবর্তী পৃষ্ঠা যেতে পারছেন না, আপনি আমার সাথে কথা বলেন, ইনশাল্লাহ চেষ্টা করব সেই ব্যাপারে সমাধান দিতে। আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করব। জি স্যার, কারো কোনো প্রশ্ন নেই মনে হচ্ছে। আজকে জানা বোঝার ক্ষেত্রে যদি সমস্যা থাকে তাহলে সেটা বললে ভালো হয়। জি জি, আপনাদের যদি সমস্যা থাকে তাহলে একটু কাইন্ডলি করবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। স্যার ওই যে আমি তো গত দুটা ক্লাসে উপস্থিত ছিলাম না, যতটুকু হচ্ছে তার মধ্যে যদি স্যার ক্লাস রেকর্ডগুলো দেখে বুঝতে না পারি তাহলে পার্সোনালি আপনার সাথে কথা বলবো। শিওর, অফ কোর্স। আর অবশ্যই কথা বলবেন। আর আপনাদের সবারই প্রতি ওই রিকোয়েস্ট থাকলো, আমার ওই যে শীটে মনে হয় নাম্বার দেয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে গ্রামীণটা, আমার হোয়াটসঅ্যাপে আপনাদের লোকেশন এবং আপনাদের নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু কাইন্ডলি দিয়ে দেবেন, তাহলে আমিও আপনাদের সাথে সময়ে প্রয়োজনে যোগাযোগ করতে পারবো। জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তারপরে আপাতত আমরা শেষ করতে চাচ্ছি। শেষ করার আগে আবারও আপনাদের প্রতি একান্ত অনুরোধ, বিনীত অনুরোধ, যে আমরা প্রত্যেকের সহযোগী, প্রতিযোগী কেউ নই। আমরা প্রত্যেক হোমিওপ্যাথ আর একজনের সহযোগিতার হাত বাড়িয়ে দেব। যে কোনো ব্যাপারে আমরা যেন নির্দ্বিধায় নিঃসংকোচে আমাদের সে অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারি। আমাদের মধ্যে জন্য বন্ধুত্বের সম্পর্কগুলো আরো দৃঢ় থেকে দৃঢ়তর হয়, এবং আমাদের একজনের জ্ঞান ভান্ডার আরেকজনের সাথে শেয়ার করে আমাদের প্রত্যেকের জ্ঞান ভান্ডার যেন সমৃদ্ধ করতে পারি। পরম করুণাময় মহান আল্লাহ পাক আমাদের প্রত্যেককে একজন আদর্শ হোমিওপ্যাথি হিসেবে গড়ে তুলে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে অনন্য অবদান রাখার সুযোগ, তৌফিক এবং অনুমতি দান করেন। এই প্রত্যাশা রেখে, এই প্রার্থনা রেখে আপনাদের সকলের শারীরিক মানসিক সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করে খান হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ সোসাইটির আমাদের আজকের দুপুরের ক্লাসের এখানেই জবনিকা টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক আপনাকেও নেক হায়াত দান করুক স্যার। আমিন সুম্মা আমিন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।